রাখো। চলো তাহলে আমরা আজকে ভেক্টর পড়বো। ভেক্টর যদি আমরা শিখতে চাই তাহলে ভেক্টর কি জিনিস ওটা বলার অনেক আগে আমাদের বলতে হবে যে রাশি বা কোয়ান্টিটি কি জিনিস। জেনারেলি সংজ্ঞা দেওয়া হয় এরকম ভাবে যে ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করতে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করে আমরা যে গাণিতিক যন্ত্র ব্যবহার করি তাই হলো কোয়ান্টিটি বা রাশি। এই যে ব্র্যাকেট দিয়ে যে কথাগুলো লেখা রয়েছে এই কথাগুলো তোমার বইয়ে লেখা থাকে না জেনারেলি। সো সংজ্ঞা হিসেবে যখন বোর্ডে আসবে কখনো কোনো পরীক্ষায় তখন ওই এই ব্র্যাকেটের কথাগুলো লিখবা না। এই কথাগুলো হলো তোমাকে বিশেষভাবে রাশিটা কি সেটা বোঝানোর জন্য লেখা হয়েছে। ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করতে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করে আমরা যে গাণিতিক যন্ত্র ব্যবহার করি তাই হলো রাশি। ব্যাপারটা কি একটু দেখো। যখন মানুষ দেখলো যে একটা ছোট ভাই যে এরকম দেখতে আর একটা বড় ভাই এরকম দেখতে, তারা চিন্তা করলো কি ব্যাপার এই দুজনের মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য হচ্ছে কোথায়। তখন তারা এই ভৌতিক ব্যাপারটাকে ব্যাখ্যা করার জন্য চিন্তা করলো যে না আমরা একটা সংজ্ঞা তৈরি করি যে এই যে পা থেকে এই মাথা পর্যন্ত এই পয়েন্ট দুটার আমরা একটা দূরত্ব নির্ণয় করব, পরিমাপ করব কিছু না কিছু নিয়ে এসে। আছে আর এইখান থেকে এই পর্যন্ত স্ক্রিন শেয়ারের সমস্যা হচ্ছে ভাইয়া, ছোট দেখাচ্ছে, কিছু আসতেছে না। কিছু আসতেছে না। আচ্ছা আচ্ছা ওকে। তোমাদের কার কার আরেকটু সমস্যা হচ্ছে একটু বলো তো। জুম আউট করেন। আমি অফ করে আবার অন করে দিচ্ছি তারা। তোমাদের কারো ওকে, নেটওয়ার্ক স্লো থাকলে প্রবলেম হবে আসলে। এখন বলো তো দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। জি ভাইয়া, যাচ্ছে যাচ্ছে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা দেখো আমি এই কথাটা বলতেছিলাম যে রাশি হলো ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য আমরা সুনির্দিষ্টভাবে সংজ্ঞা তৈরি করে যা ব্যবহার করি তাই হলো রাশি। দেখো একটা এটা ম্যাথমেটিক্যাল যন্ত্র, এটা মানে গাণিতিক ভাবে তৈরি করা একটা যন্ত্র। যেমন তুমি একটা ফোন একটা ডিভাইস ইউজ করতেছো, ওটা দিয়ে আমরা কিছু কাজ করতে পারি। আর এই গাণিতিক যন্ত্র দিয়ে রাশিটাকে দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা কোনো কিছুর ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করতে পারি। দেখুন এই দুই ভাইয়ের মধ্যে দেখা যাচ্ছে একজনকে একটু বড় দেখা যাচ্ছে কিন্তু মাপার জন্য কিছু বলতে পারতেছি না। তখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে একটা সংজ্ঞা তৈরি করি এইখান থেকে ওই পর্যন্ত তার যে উচ্চতাটা আছে সেটাকে আমরা একটা রাশি দিয়ে প্রকাশ করি, দৈর্ঘ্য। সো এভাবে করে বিভিন্ন রাশি আমরা তৈরি করি কি কাজে? ভৌত বৈশিষ্ট্যগুলা বোঝার উদ্দেশ্যে আমরা এই কাজগুলা করতেছি। সো রাশি তোমার রাশি কি কি হইতে পারে দেখো। দৈর্ঘ্য হইতে পারে একটা রাশি। তারপরে তোমার দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে কিন্তু পার্থক্য নাই, তুমি আসলে দূরত্বটাই মাপতেছো একটা বড় দিকে একটা ছোট দিকে। দৈর্ঘ্য হতে পারে, তারপরে কোনো কিছু কতটা ভারী সেটা বোঝার জন্য ভর। তারপরে তোমার কি বলে আমরা আরো কিছু রাশি বের করেছি সেটা হলো কোনো গাড়িকে আমরা যখন ছুটতে দেখি তখন চিন্তা করি যে ওটার বেগটা বেশি বা কম, বেগ বা দ্রুতি এগুলো রাশি। তারপরে আমরা বল এগুলো রাশি, জোরে যদি কেউ আঘাত করে ব্যথা লাগে, কেউ একটু আস্তে মারলে আস্তে ব্যথা লাগে, সেক্ষেত্রে বলটাও রাশি। এখন একটু চিন্তা করে দেখো দৈর্ঘ্য যখন আমরা মেজার করি তখন কিন্তু দৈর্ঘ্যটা সরাসরি মাপা যায়, ভরটা সরাসরি মাপা যায়। কিন্তু এই বেগটা মাপতে গেলে আমার বেগ ইজিক্যাল টু সরণ বাই সময় করতে হচ্ছে। ক্লাস 8 এ তুমি জানো এটা, ক্লাস 8 9 এ শিখে আসছো। সরণ বাই সময় মানে অবস্থানের পরিবর্তনের হার। প্রথম কথা অবস্থানের পরিবর্তন বের করতে গেলে এখান থেকে এইখানে দূরত্বটা বের করতে হয়, সরণটা বের করতে হয়। তারপরে আবার সময় মাপতে হয়, সময়ও কিন্তু একটা রাশি, সময় টাইম, সময়ও মাপতে হচ্ছে। এই এই সবকিছু এই দুইটা জিনিস মাপার পরে আমি এই বেগটা বের করতে পারতেছি। তাহলে আমাকে কেউ একজন দিশা বলো তো, বেগটা কি তাহলে কি মৌলিক রাশি বলা যাবে নাকি এটা অন্য কিছুর উপর নির্ভর করতেছে? আম, মৌলিক রাশি। বেগটা কি মৌলিক রাশি যেটা অন্য কারোর উপর নির্ভর করতেছে না, সরাসরি মাপা যাবে, নাকি অন্য কিছু মাপার পরে এটা মাপা যাবে সেটা একটু বলো তো। ভাইয়া বুঝতেছি না। তোমাকে আমি প্রশ্নটা করেছি যে বেগটা মাপা কি সরাসরি যায় নাকি সরণ আর সময় মাপার পরে বেগ মাপতে হয়, সেটা বলো আগে।
প্রশ্নটার উত্তর প্রশ্নটা কি বুঝেছো দিশা? না ভাইয়া। প্রশ্নটা খুব ভালো করে শোনো আগে। আমি বলতেছি বেগ নির্ণয় করার সময় আমার এস এবং টি লাগবে কিনা সেটা বলো। অবশ্যই লাগবে। তাহলে সরণার সময় মাপতে হবে আগে, তারপরে বেগ পাবো, তাই না? জি ভাইয়া। এই কারণে বলতেছি যে বেগ কোনো মৌলিক রাশি না। মৌলিক রাশি হলে এগুলা দৈর্ঘ্য, ভর, যেগুলা হুম। সাথে সাথে মেপে ফেলা যায়, অন্য কারোর উপর নির্ভর করতেছে না। কথা বুঝতেছো? জি ভাইয়া। তো মৌলিক রাশি কোনগুলা? যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না। এতটুকু নির্ভর জানলাম, করে না। এটা লিখে রাখো খাতার মধ্যে। এরপর আমরা চলে আসি রাশির একটা টাইপ কিন্তু আমরা দেখে ফেললাম। একটা মানে মৌলিক রাশি অথবা মৌলিক রাশি না, সেটা আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কিনা সেটা আমরা যাচাই করতে পারতেছি। কিন্তু আরো অন্য অনেক স্টাইল আছে রাশির প্রকারভেদ করার, সেটা আমরা পরে দেখব। বাট আপাতত চলে আসি রাশি প্রকাশ করার জন্য আমাদের সবসময় লাগে হলো ইউনিট। রাশিকে প্রকাশ করতে আমরা যা ব্যবহার করি তাই ইউনিট। যেমন দেখো, আমি যদি একটা মানুষের উচ্চতা, একটা গাছ যদি এরকম থাকে, সেটার উচ্চতা যদি আমরা মাপতে চাই, ক্রিসমাস ট্রি, সেটা মাপার জন্য প্রথমে আমার লাগবে কি, একটা স্কেল বানানো লাগবে। যে স্কেলের একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে পুরো দুনিয়ার সব মানুষ মিলে আমরা ধরে নিচ্ছি যেটা 1 মিটার। এটা যে 1 মিটার, পৃথিবীর কেউ এটা বলতে পারবে না। তোমার হাতে যে এখন ঘড়ি আছে সেটার মধ্যে 9টা সামথিং বাজে, সেই ঘড়িটার মধ্যে একটা 12 কাটা সেট করা হয়েছে। সেই 12টা কবে বাজছিল সেটা কিন্তু কেউ বলতে পারবে না। তার মানে মজার ব্যাপার হলো, এই প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু ধরে নিয়ে ওইটার সাপেক্ষে মাপি। তার মানে তুমি যখনই ঘড়ির সময় বলো 100% ভুলই বলো, তুমি যখনই নিজের ভর বলো তখনও 100% ভুলই বলো। কারণ এইটা সবই ধরে নেওয়ার সাপেক্ষে বলতেছো তুমি। তুমি একটা একটা ঘড়ির একটা নির্দিষ্ট সময়কে 12 ধরে ওইটার সাপেক্ষে সব মেজারমেন্ট করতেছো, কিন্তু এটা 12 তোমাকে কে বললো? ফান্ডামেন্টালি জিজ্ঞেস করলে এটা 12 জেড, সেটা তুমি জীবনে প্রমাণ করতে পারবে না। কারণ এগুলো হলে আমরা মেজার করার জন্য ধরে নিছি। যখন আমরা ফিজিক্স পড়ে পড়ে লাস্টের দিকে চলে যাব, তখন দেখবা থিওরি অফ রিলেটিভিটি পড়ার সময় এই সময়, দৈর্ঘ্য, ভর সবকিছুর মধ্যেই পরিবর্তন হওয়া সম্ভব। তখন চমকে যায় না, তুমি একটা জিনিস ধরে নিছ, ধরে তো অনেক কিছু নিতে নিতে পারি আমরা, তাই না? অনেকে আমরা নিজেদেরকে নায়ক নায়িকা মনে করি স্বপ্নে, কিন্তু বাস্তবে তো দেখা যায় তুমি শুধু নিজের জীবন নামক সিনেমাটারই নায়ক অথবা নায়িকা। আচ্ছা, দেখো যে কথাটা বলতেছিলাম, এই 1 মিটার, যেটা 1 মিটার, এটা সব সায়েন্টিস্টরা মিলে, পুরো পৃথিবীর সবাই মিলে আমরা ধরে নিছি। কারণ কি, এই 1 দিয়ে অন্য কিছুকে মাপাটা সহজ। যখন এটা ডবল হবে তখন আমরা ওইটাকে বলতে পারবো যে এটার 2টা এখানে ধরা যায়, দুইটা এখানে ধরা যায়, তার মানে এই জিনিসটা 2 মিটার। এরকম করে যদি 3টা ধরা যেত এটাকে বলতাম 3 মিটার। সো তুমি বুঝতে পারতেছ ইউনিট বা এক কতটা কার্যকর বা কতটা কাজ করা যাবে এটা দিয়ে এখন আমি 1, 2, 3, 1.5, 1.5, 2.5 যা দরকার সব মেজার করে ফেলতে পারতেছি। এই কারণে বলা হয়েছে এই যে দৈর্ঘ্য নামক রাশিটা, এটাকে প্রকাশ করার জন্য আমার কার সাহায্য নিতে হচ্ছে? ইউনিট বা এককের সাহায্য নিতে হচ্ছে। তো এটা হইতে পারে 10 মিটার। এই যে 10 মিটার বলতেছি, মিটারটা হলো তোমার দৈর্ঘ্যটার ইউনিট। ভরের ইউনিট হলো কেজি, 1 কেজি দিয়ে অন্যগুলাকে মাপি আমরা এভাবে করে। তো দুনিয়ার সমস্ত মাপই আমাদের ধরে নেওয়া মাপ। মানে তুমি যে মেজারমেন্ট গুলা করতেছ, এগুলা কিন্তু কখনো তুমি বললো না যে 1 কেজি মানে আসলে 1 কেজি, তা কিন্তু না। সবাই মিলে ধরে নিছি ওইটা দিয়ে আরো কিছু মাপার জন্য। উদ্দেশ্য হইলো 1 কেজি থেকে দ্বিগুণ, যেটা ওইটার 2 কেজি বলতে পারবো। তো আমরা যত কিছু পরিমাপ করি ওগুলা সঠিক না, ওগুলা রিলেটিভ। কথাটা মনে রেখো, মেজারমেন্ট হলো রিলেটিভ। রিলেটিভ কোনো কিছুই আমরা পৃথিবীতে আজ পর্যন্ত মাপতে পারি নাই, মাপতে পারবো না। যা মাপি সবগুলো হলো আপেক্ষিক ভাবে মাপি। একজনের সাপেক্ষে আরেকজন কতটা ভালো বা খারাপ করেছে। যেমন কালকে এসএসসি পরীক্ষার হয়তো রেজাল্ট হবে, এই এই জিনিসটা তোমার রেজাল্ট না, তোমার জীবনের কোনো পরিচয় বা তুমি কি শিখেছো এটার কোনো কিছুই এখানে প্রকাশ করতেছে না। তুমি ওই সময়ের সাপেক্ষে কতটা পারফর্ম করেছো, ওই টিচারের মন মানসিকতা কেমন ছিল তোমাকে নাম্বার দেওয়ার জন্য, তারপরে আরো অন্যান্য ছাত্ররা কিভাবে পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে, সেটার উপর একটা রিলেটিভ তোমাকে মার্কিং করা হচ্ছে, যেটা তোমার জীবনে খুব বেশি ভ্যালুয়েবল কিছু হবে না আলটিমেটলি। কিন্তু ওইটা দিয়ে হয়তো কিছু সময়ের জন্য তুমি সাস্টেন করতে পারবা, কিছু হ্যাপিনেস ক্যারি করতে পারবা বা কিছু পেইন তোমাকে দেবে, এইটুকুই। কিন্তু তুমি যা তুমি তাই, যেখানে আছো সেখান থেকে নিজেকে গ্রো করানোর যে
তোমার অপরচুনিটিস গুলো সেগুলো কিন্তু কখনোই নষ্ট হচ্ছে না। আচ্ছা, এখন দেখো অদিক রাশি আর হলো সদিক রাশি। রাশিকে যদি আমি এইভাবে দিকের ভিত্তিতে ভাগ করতে চাই, দুইটা ভাগে ভাগ করা যাবে। সাবধান, এখানে কিন্তু এটাকে ভেক্টর রাশি, এটাকে স্কেলার রাশি বলাটা ঠিক হবে না। বলবা অদিক রাশি, সদিক রাশি, এতটুকুই ঠিক আছে। অদিক রাশির মানে হলো যেটার মধ্যে শুধু ভ্যালু আছে, কোনো দিক লাগে না প্রকাশ করার জন্য। যেমন আমি যদি এখানে একটা বস্তু রাখি, তার ভর বলি সামথিং 5 কেজি, এই বস্তুটা এখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসলেও কোনো সমস্যা নাই, এটার ভর 5 কেজি থাকবে। সেই 5 কেজিটা কিন্তু কোথায় যাচ্ছে, মুভ করতেছে, কোন দিকে যাচ্ছে, কোন দিকে বস্তুটা আছে তার উপর নির্ভর করে না। দিক পরিবর্তন করলে এই 5 কেজির মধ্যে কোনো চেঞ্জ আসতেছে না বা কোনো ঝামেলা হচ্ছে না। কিন্তু সদিক রাশিগুলোর মধ্যে যদি এরকম একটা গাড়ি থাকে, এরকম একটা গাড়ি যদি এইদিকে মুভ করতে থাকে, চলমান হয়, তখন যদি এটা 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান হয়, এটাকে যদি আমি বলি যে না এটা এই দিকে যাচ্ছে না, এটার একটু উল্টা দিকে একটু ধাক্কা দিলাম, একটু পিছনে যাওয়া শুরু করলো, তখন কিন্তু এই বেগের উপর এইটার উপর প্রভাব ফেলবে। তখন ওইটা 5ই থাকবে না, একটু ধাক্কা দেওয়াতে, দিক চেঞ্জ করে দেওয়াতে এর একটা নির্দিষ্ট দিকে 5 মিটার পার সেকেন্ড ছিল, 5 মিটার পার সেকেন্ডটা একটা নির্দিষ্ট দিকে ছিল। অন্যদিকে আবার যদি বেগটা হয়ে যায়, তখন আমার বলতে হইতো হয়তো -5 মিটার পার সেকেন্ড, এরকম বলতে হইতো। দিক অনুযায়ী আমার তোমার সদিক রাশিটা চেঞ্জ হচ্ছে, মানে এটার মানটা শুধু বললে হয় না, আমার বলতে হচ্ছে যে কোন দিকে কাজ করতেছে রাশিটা। সো বেগ হলো এমন একটা রাশি যেটা একটা দিক থাকে। তোমাকে যদি একটা ঘুষি মারা হয় সুন্দর করে, তখন তোমার কি লাগবে? একটু ব্যথা লাগবে। তুমি একটু চিন্তা করে দেখো, তোমার হাত মনে করো এটা, তোমার হাতের মধ্যে না, তোমার গাল মনে করো এটা, তোমার গালের মধ্যে আমি যদি একটা ঘুষি লাগাই দেই, তাহলে দেখবা ব্যথা একটা দিকে ফ্লো করতেছে। তার মানে হলো তুমি বুঝতে পারতেছো একটা দিকে যন্ত্রণা হচ্ছে। তার মানে হলো এই যে ফোর্স, যে ঘুষিটা দিলাম সেটা কি? বল। এই বল আসলে কি? সদিক রাশি। এতটুকু তুমি বুঝতে পারলা, কারণ বল শুধু ব্যথাই লাগতেছে না, ব্যথাটা একটা দিকেই লাগতেছে, নির্দিষ্ট দিকে মারলে একটা নির্দিষ্ট দিকেই ব্যথা করে। ঠিক আছে? ব্যথা দিয়ে তোমাকে অনুভব করানোর চেষ্টা করলাম, যদিও ব্যথার দিকের সাথে বলের দিক এক হবে এরকম কোনো কথা নেই। জাস্ট আমি তোমাকে বুঝাইলাম যে খুশি বা আমাদের ফোর্স একটা সদিক রাশি। আচ্ছা, এখন দেখো সদিক রাশির মধ্যে কি কি হতে পারে, এই এক্সাম্পল গুলো সবাই স্ক্রিনশট নিয়ে নাও একটা। অদিক রাশির মধ্যে এগুলা হতে পারে, যেমন ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি। অদিক রাশির মধ্যে এটা উল্টা হইছে, এটা উল্টা হইছে মনে হচ্ছে, হ্যাঁ উল্টা হইছে, ফুললি উল্টা হইছে। অদিক রাশি হলো বামের গুলা, আর সদিক রাশি হলো ডানের গুলা। আমি এটা ঠিক করে দিচ্ছি, আই থিংক ঠিক করা যাবে। হ্যাঁ, এখন তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রিন্টিং মিস্টেক ঠিক করে দিছি। এই ডানগুলো হলো অদিক রাশি, যেমন স্পিড, টাইম, ভর, তাপমাত্রা, প্রেসার, এই জিনিসগুলো। আর সদিক রাশি হলো ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, ওয়েট। ওয়েট কিন্তু এটা ওজন বোঝাচ্ছে, ওজন আর ভর কিন্তু এক জিনিস না, তোমরা জানো, 9 টেনে পড়ে আসছো। আর মুভমেন্ট জিনিসটা কি সেটা আমরা পরে দেখবো, ফার্স্ট ইয়ারের মধ্যেই আছে ফিজিক্সে। আচ্ছা, আমি আমি এই পর্যন্ত যতটুকু কথা বলেছি, তোমাদের মধ্যে কারো কি কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারোনি এরকম কেউ আছো? সে বলতে পারো, কথা বলতে পারো। মাইশা, তুমি আছো? মাইশা, নিজেকে আনমিউট করো যদি থেকে থাকো। মিম, তুমি আছো? তোমরা কি কেউ আছো যে যে আমার কথা শুনতেছো? জি ভাইয়া আছি। জি ভাইয়া। কোনো প্রবলেম হচ্ছে কি তোমাদের, সেটা একটু জানাও। না ভাইয়া কোনো প্রবলেম নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিছো সবাই? জি ভাইয়া। ওকে, সবাই নিজেকে এখন আবার মিউট করে ফেলো। আচ্ছা, এখন আমরা মোশনের ডাইমেনশন বুঝবো। ওয়ান ডাইমেনশনাল মোশন মানে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি কাকে বলে সেটা দেখো। যদি এরকম একটা গতি হয়, যেটা মনে করো একটা সুতা বেঁধে দিছো তোমার রুমের, তুমি যেখানে আসো এখন সেই রুমের এক দেওয়াল থেকে আরেক দেওয়ালের মধ্যে একটা সুতা বেঁধে দিছো, আর একটা ইঁদুরকে উঠিয়ে দিছো। একটা ইঁদুরকে উঠিয়ে দেওয়ার পর ইঁদুরটাকে চলতে দিছো তুমি সুতার মধ্যে। ইঁদুরটা এইভাবে মুভ করতে থাকবে একটা নির্দিষ্ট দিক বরাবর,
তার মানে এর গতিটা হলো একমাত্রিক দিক, একটা নির্দিষ্ট দিক বরাবরই ও চলতে পারতেছে। ওরে সুতা দিয়ে বেঁধে দিছি, নাহলে পড়ে যাবে যদি অন্যদিকে দৌড়ানোর চেষ্টা করে। একটা মাত্রা অর্থাৎ এক্স অক্ষ বলতে পারো, যদি আমি বলি এটাকে এক্স অক্ষ, সেই এক্স অক্ষর মধ্যেই শুধু ওর গতিটা সীমাবদ্ধ। তো এই ধরনের গতিকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। এরপরে আমরা দেখো, ধরো এখন তোমার একটা টেবিলের মধ্যে, তুমি যে পড়ার টেবিলে বসে আছো সেখানে ধরো একটা স্নেক চলে আসলো। স্নেকটা মুভ করে কিভাবে? ডানে বামে ডানে বামে নাচানাচি করে। ও কিন্তু একমাত্রায়, মানে শুধু এক্স অক্ষ বরাবর চলে এই কথা বললেও হবে না, শুধু ওয়াই অক্ষ বরাবর চলে এই কথা বললেও হবে না। আমার বলতে হবে এক্স এবং ওয়াই দুই দিকেই সে চলাফেরা করতেছে। তার মানে এর যে গতিটা সেটা হলো দুইটা দিক বরাবরই বিস্তৃত থাকে, দুইটা অক্ষ বরাবরই এর গতিটা আছে। এইদিকে একটু গতি আছে বলতে হবে, আবার ওইদিকে একটু গতি আছে বলতে হবে। হতে পারে এইদিকে 2 যাচ্ছে ওইদিকে 3 যাচ্ছে, এরকম হতে পারে। সো এই ধরনের গতিকে আমরা বলবো, দুইটা মাত্রা দিয়ে যেহেতু গতিটাকে প্রকাশ করতে হচ্ছে, সেটাকে বলবো টু ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক গতি। এখন তোমার বাসায় মনে করো বসন্ত লেগে গেছে, এখন সুন্দর ফুল তোমার গার্ডেনে হয়েছে, সেখানে এই এই বাটারফ্লাই চলে আসছে, প্রজাপতি। প্রজাপতি এখন করতেছে কি, এক্স ওয়াই জেড, মানে একদম একটা কিউবের মতো চিন্তা করো, এক্স ওয়াই জেড সব জায়গায় এইভাবে নাচানাচি করতেছে, এই যে এইভাবে মুভ করতেছে, দেখো সে সব দিকে মুভ করতেছে। এখন কিন্তু ওর গতিটা ব্যাখ্যা করতে গেলে আমার শুধু বলতে এক্স অক্ষ বললে হবে না, শুধু ওয়াই অক্ষ বললে হবে না, শুধু জেড অক্ষ বললেও হবে না। আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তিনটা দিক বরাবরই চিন্তা করতে হচ্ছে, যে ওর বেগটা বা ওর যে গতিটা আছে সেই জিনিসটার তিনটা দিক বরাবরই ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে। একদিকে সীমাবদ্ধ না, সে ওই ইঁদুরের মতো না যে শুধু সুতা বেয়েই ওর উঠতে হবে, সে কিন্তু তিনটা দিকে যেতে পারে। এই তিনটা মাত্রায় এর গতি বিস্তৃত আছে বা এর গতিটা, এটা গতিশীল হতে পারে। এই কারণে এই ধরনের এই যে প্রজাপতির গতিটাকে আমরা বলবো থ্রি ডাইমেনশনাল মোশন বা ত্রিমাত্রিক গতি। এখন আমরা যেটা শিখবো সেটা হলো, এই যে রাশিগুলো আছে সেগুলার ডাটা স্টোরিং সিস্টেমের উপর বেস করে সেগুলোকে বিভিন্ন রকম ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এই পুরো রাশি জগতে যা কিছুই আছে সবকিছুই হলো ম্যাথমেটিক্যাল মেশিন। এবং ম্যাথমেটিক্যাল যে মেশিনগুলো, রাশি কিন্তু একটা গাণিতিক মেশিন। গাণিতিক মেশিন কেন বলতেছিলাম, এই যে দেখো এস বাই টি, এস বাই টি এটা কি জিনিস? একটা ফাংশন, তাই না? একটা এস ইনপুট নিচ্ছে আর একটা টি ইনপুট নিচ্ছে। এটা একটা গাণিতিক মেশিন কেন বলা হচ্ছে? কারণ এটা একটা ইনপুট দিয়ে একটা আউটপুট ভি বের করে দিচ্ছে। তোমার হাতে থাকা মোবাইলটাকে মেশিন কেন বলতেছো? তুমি তুমি এখানে ইনপুট দিচ্ছ, টিপাটিপি করতেছো, ওইখানে আউটপুট বের হচ্ছে, ইনপুট আউটপুট। গাণিতিক ভাবেও একই ধরনের জিনিসই করা হচ্ছে, এস দিচ্ছি, টি দিচ্ছি, ভি বের হয়ে আসতেছে, আউটপুট। সো এই ভিটা যেটাকে আমরা রাশি বলতেছি, এটা গাণিতিক ভাবে বললে এটা একটা গাণিতিক মেশিন বা ফাংশন বলতে পারো। সো এই গাণিতিক মেশিনটা ডাটা যে নেয়, সেই ডাটা এই গাণিতিক মেশিনটাকে প্রকাশ করার জন্য, এই যে বেগ, এই যে ভর, এই যে দৈর্ঘ্য এল, এগুলাকে প্রকাশ করার জন্য ডাটা স্টোরিং সিস্টেমটা কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে রাশিগুলোকে একটা ক্যাটাগরি করা যায়। আমরা একটা টাইপের ডিভিশন দেখেছি, সেটা সদিক অদিক ছিল। আরেকটা টাইপের ডিভিশন দেখবো আমরা টেন্সর ফ্যামিলির আন্ডারে। টেন্সর আসলে কিছুই না, তোমার বাসায় বুক সেলফ আছে না, তোমার বই রাখার জন্য বই টই রাখা যায়। আবার তোমার বাসায় অনেক মানে জামা কাপড় রাখার জন্য দেখবা কি আছে, ওয়ার্ড্রোব বা এরকম জিনিসপত্র আছে। তোমাদের বাসায় এই জিনিসপত্র অনেক আছে, বা তোমার একটা ড্রয়ার বা এরকম কিছু অবশ্যই আছে যেটার মধ্যে তুমি কলম পেন্সিল রাখতে পারো। সো টেন্সর আসলে ডাটা স্টোরিং, কি বলবে, সেলফ বলতে পারো। যদি আমরা টেন্সরের ম্যাথমেটিক্যাল, এটাকে বলা হয় আসলে ম্যাথমেটিক্যাল অবজেক্ট। এটার মধ্যে বেসিক্যালি যেটা করা যায় সেটা হলো দিক সহ তথ্য রাখার জায়গা। এটা এটা আজব লাগতে পারে, দিক সহ তথ্য রাখার জায়গা আবার কি? যেমন তোমার বুক সেলফের মধ্যে বই রাখা যায়, তোমার ড্রয়ারের মধ্যে কলম রাখা যায়, তোমার পকেটের মধ্যে মানি ব্যাগ, তারপরে মেয়েরা আইলাইনার রেখে দেয়, তারপর কি বলে চুড়ি বা অন্য কিছু রাখা যায়। সেরকম এই টেন্সর গুলা হলো দিক সহ তথ্য রাখার জায়গা। দিকও রাখা যায় এটার মধ্যে, তথ্য রাখা যায়। আচ্ছা, ব্যাপারটা কি আমরা একটু পরেই দেখবো আরো ভালো করে।
এই টেনসর ফ্যামিলির আন্ডারে আমাদের রাশিগুলা কে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। মানে আমরা যেমন অটোবি একটা কোম্পানি আছে যেটার মধ্যে যারা অনেক সুন্দর সুন্দর বানায়, কি বলে, আলমারি বা বুক সেলফ, এই জিনিসগুলা তুমি অটোবির পেতে পারো হয়তো। আবার আরো অনেক কোম্পানি আছে যেগুলা এরকম লোহার বা কাঠের সেলফ তৈরি করে। তো এগুলা হলে ক্যাটাগরাইজ করতেছি যে এটা অটোবিট তৈরি, এটা পার্টেক্সের তৈরি, বা এটা অন্যান্য কিছু তৈরি কিনা সেটা আমরা ক্যাটাগরাইজ করতেছি। তো টেনসরের আন্ডারে এরকম অনেক ধরনের ডাটা স্টোরিং ডিভাইস আছে। যেমন টেনসরের যদি সংজ্ঞা হয় এটা এরকম হবে: টেনসর প্রোভাইডস এ ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্ক ফর সলভিং ফিজিক্স প্রবলেম। এই তো কিছু দরকার নাই, তুমি জাস্ট এক লাইন লিখে রাখতে পারো টেনসর হলো ম্যাথমেটিক্যাল অবজেক্ট যেটা দিক সহ তথ্য রাখতে পারে। আচ্ছা, টেনসরের অর্ডার হইতে পারে 0 অর্ডারের টেনসর, 1 অর্ডারের টেনসর, 2 অর্ডারের টেনসর, 3 অর্ডারের টেনসর, 4 অর্ডারের টেনসর। এই অর্ডার মানে হলো জায়গাটা কত বড় আর কি। মনে করো এই যে 0 অর্ডারের যে টেনসর সেটা মনে করতে পারো যে তোমার খালি একটা পকেট, বেশি কিছু রাখা যায় না। অর্ডার 1 হইলে ওটার মধ্যে আরেকটু বেশি কিছু রাখা যায়। অর্ডার 2 হইলে আরেকটু বড় সেল আর কি। অর্ডার 3 হইলে আরো বড়, অর্ডার 4 হইলে আরো বড়। এই জিনিসগুলা কিরকম দেখতে, ডাটা স্টোরিং যে জায়গা সেটা আমরা বুঝবো একটু পরে। কিন্তু এই অর্ডার 0 টেনসর যে ডাটা রাখার জায়গা সেটাকে স্পেশালি নাম দেওয়া হয় স্কেলার। তোমাদের মধ্যে কেউ একজন নিজেকে আনমিউট করে ফেলছো, কিছু বলবা ভাই? বাপু নিজেকে মিউট রাখার চেষ্টা করো, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে তো। সো তোমার যদি প্রশ্ন না থাকে তাহলে তোমার বাসার নয়েজে আমাদের সবার ডিস্টার্ব হতে পারে। ওকে, যদি এই টেনসরের সাইজটা একটু বড় হয় তখন ওইটাকে আমরা বলি ভেক্টর। আর আরেকটু বড় হলে অর্ডার 2 হলে ওটাকে বলে ডায়াড। আর আরো বড় হলে ওটাকে বলে ট্রায়াড। আরো বড় হলে টেট্রাডস বলে। আরো বড় আমাদের ফিজিক্সে কোনোদিন এখন পর্যন্ত লাগে নাই আর কি। যাই হোক, তোমাদের লেভেলে মাত্র এই ডায়াড পর্যন্ত থাকলেই যথেষ্ট, এর বাইরে আর লাগে না। যাই হোক, এগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই। তুমি জাস্ট বুঝতে পারলা ছোট জায়গাটাকে বলা হচ্ছে স্কেলার, আর একটু বড় জায়গা হলে ওটাকে ভেক্টর বলা হচ্ছে, আরো বড় জায়গা হলে ওটাকে ডায়াড বলা হচ্ছে। এখন জায়গাগুলো আমি তো দেখাই, তোমাকে ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। এই দেখো, স্কেলার নামে যে বাক্সটা, সেই ম্যাথমেটিক্যাল বাক্স যেটার মধ্যে ডাটা স্টোর করা যায় সেটা হলো এই যে এক খোপ বিশিষ্ট একটা খোপ আছে, এটার মধ্যে শুধু মান রাখা যায়। একটা মান এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায়, আর কিছুই রাখা যায় না। এটা কোন দিকে এই মানটা আছে সেটা জানা নাই এটা। এইটুকু শুধু ও ইনপুট হিসেবে নেয়। এই জিনিসটাকে, এই ধরনের টেনসরকে, মানে এই ধরনের বুক সেলফকে বলতে পারো, ফানি ওয়েতে যদি বলি, ডাটা স্টোরিং জায়গাটাকে স্কেলার বলা হয়। তোমরা এতদিন কি শিখেছিলা? স্কেলার হলো যার শুধু মান আছে সেটাকে স্কেলার বলা হয়, যে রাশির শুধু মান আছে ওইটাকে স্কেলার রাশি বলা হয়। আসলে তা না, ব্যাপারটা অনেক ডেপথে যায় যদি চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবা। আসলে এরকম একটা বক্স, একটা জায়গা, যে জায়গাটা হলো একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট রাখার জায়গা, ম্যাথমেটিক্যাল অবজেক্ট নিজেও, এটার মধ্যে শুধু তথ্য রাখা যায়, কি শুধু মান। এই যে বক্সটা, এটাকে বলা হচ্ছে স্কেলার। তার মানে তুমি যখন একটা রাশিকে ক্যাটাগরাইজ করো, যখন তুমি ভরকে বলো যে স্কেলার রাশি, ভর একটি স্কেলার রাশি, তখন ওইটার মধ্যে একটা ভুল থাকে। ভুলটা কি, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি আসলে বলতে চাচ্ছ, সঠিক কথাটা হবে ভর হইল স্কেলার টাইপের ডাটা রাখা যায় ওইরকম মেশিন দ্বারা প্রকাশ করা যায়, ওই ক্যাটাগরির মধ্যে পড়েছে। মানে এই স্কেলার, এই স্কেলার টাইপের মেশিনের মধ্যে ভরের তথ্যটা রাখা যায়। সো এর জন্য এই ভর রাশিটাকে আমরা স্কেলার ক্যাটাগরির রাশি বলতে পারি। স্কেলার কোনো রাশি না, স্কেলার জিনিসটা একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট, ওইটার ডাটা স্টোরিং সিস্টেমের মতো হচ্ছে বলে আমরা ওই ক্যাটাগরিতে ফেলতেছি এটাকে। যেমন ব্যাপারটা এরকম মনে করতে পারো যে পকেটে রাখা যায় সবগুলাকে এক ক্যাটাগরিতে রাখতেছি। তুমি বললা যে মোবাইল রাখা যায় পকেটে, সো মোবাইলকে পকেটের ক্যাটাগরিতে রাখতেছি। তারপরে আহ, কি রাখা যায়, তোমার ধরো একটা কলম পকেটে ঢুকিয়ে রাখা যায়, সো সেটাকেও, কলমটাকেও ওই একই ক্যাটাগরিতে নিয়ে আসতেছি। কিন্তু কলমটা কি পকেট? তা কিন্তু না। তুমি যদি মোবাইলটাকে বলো মোবাইলই পকেট, তাও কিন্তু না। কিন্তু তুমি ক্যাটাগরাইজ যখন করতেছো যে পকেটে রাখা লাগে নাকি ব্যাগে রাখতে হয়, তখন তোমার বলতে হচ্ছে যে পকেটে রাখা যায় যে জিনিসগুলা সেগুলোর আন্ডারে কলম আছে এবং মোবাইল আছে। কিন্তু তুমি কিন্তু কলমকে, এই এই রাশি, এই যে ভরটা, এটা রাশি, এটা কোনোদিনই স্কেলার হতে পারে না।
এটা স্কেলার ক্যাটাগরির যন্ত্রের ভিতরে রাখার মতো হইতে পারে। তো স্কেলার ক্যাটাগরি করলে ভর, তারপরে তোমার দৈর্ঘ্য, এই জিনিসগুলো আসবে, কারণ এদের কোনো দিক দরকার পড়ে না। এদের ডাটাটা এই যে এই দৈর্ঘ্য আসে কি আসলে 5 মিটার, 4 মিটার, 6 মিটার, এই ডাটাগুলো একটা বক্সের মধ্যে আটে, কোনো দিক বলতে হয় না তো। তো এটা আসলে স্কেলার টাইপের বাক্সে আটে, তাই আমরা বলি এটা স্কেলার ক্যাটাগরির রাশি। ভেক্টরের মধ্যে যেটা হয় সেটা হলো আমার এই রো বরাবর ডাটা ইনপুট দেওয়ার ডিভাইস হলো ভেক্টর। মানে একটা একটা বুক সেলফ চিন্তা করো, যেটার মধ্যে কোনো উপরে নিচে তাক নাই, একটাই রো আছে, এই বরাবর তুমি যত খুশি যাইতে পারো, 0 1 2 3 4 5 6, যত খুশি বসাও তুমি, সমস্যা হবে না। এই মেশিনটা মানে এই বুক সেলফটা সবকিছুকেই অ্যাবজর্ব করতে পারে, এই ডাটা রাখার জায়গাটা। কিন্তু তুমি এদিকে যাইতে পারবে না, এদিক বরাবর মান বসাইতে পারবে না তুমি, 2 3 4, এদিক বরাবর কোনো খোপ নাই ভেক্টরের মধ্যে। এখন আরেকটু ভালো করে বুঝাই, দেখো যখন আমরা আমাদের কি বলে আমাদের যে প্রজাপতি ছিল, প্রজাপতিটা কিন্তু এরকম ছিল, দেখো এখানে ছিল, সে এক্স অক্ষ বরাবর একটু গেছে, ধরো 2 গেছে, 3 গেছে, এরকম দিলাম এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর মনে করো 4 গেছে, আর জেড অক্ষ বরাবর 1 গেছে। সো তোমার বলতে হবে কি, বলতে হবে এক্স ওয়াই জেড, এক্স অক্ষ বরাবর ছিল 2, ওয়াই অক্ষ বরাবর ছিল 4, আর জেড অক্ষ বরাবর ছিল 1। তারপর তুমি এরকম একটা বক্স বানিয়ে দাও। দেখো প্রত্যেকটা ঘরের সাথে একটা দিক ইনক্লুড আছে, এক্স ওয়াই জেড দিকে আছে। আর এক্স অক্ষ বরাবর ওই প্রজাপতিটার বেগটা কত ছিল, 2 ছিল। ওয়াই অক্ষ বরাবর কত ছিল, 4 ছিল। জেড অক্ষ বরাবর কত ছিল, 1 ছিল। তুমি যদি আরো ডাইমেনশন বাড়াও, 4th ডাইমেনশনে নিয়ে যায় জিনিসটাকে, যদি আমি বলি যে সময় ডাইমেনশনেও চেঞ্জ হচ্ছে, ওই ডাইমেনশনে এটা 5 ছিল, 5 সেকেন্ডে ওইখানে ছিল, এরকম একটা কিছু যদি অ্যাড করি আর কি। যদিও টাইম ডাইমেনশন তোমার কাছে পরিচিত না আমি জানি। তারপরে ধরো যে এক্স ওয়াই জেড আরো একটা ডাইমেনশনও যদি থাকে, সেটাকেও কিন্তু এইভাবেই লেখা যাচ্ছে। তার মানে দিক এবং মান, দিক এবং মান, দিক এবং মান, এরকম যদি রাশিটার টাইপ হয়, রাশিটা থেকে রাশিটাকে প্রকাশ করার জন্য যে ডেটাগুলো আসতেছে, সেই ডেটাগুলো এরকম বুক সেলফের মধ্যে আটানো যায়, তখন আমরা বলবো ওই রাশিটা কি টাইপের, ভেক্টর টাইপের। ওটা কিন্তু ভেক্টর রাশি না, আমরা ভুল বলি কথাটা, বলতে বলতে অনেকদিন ধরে বলি তো আমরা কথাটাকে শর্টকাটে একবারে বলি যে ভেক্টর রাশি। ভেক্টর কোনো রাশি না, ভেক্টর টাইপের রাশি। কথাটা তোমাদের মাথায় এখনো ঢুকতেছে কিনা আমি জানি না, একটু পরে হয়তো একটু ভালো ঢুকবে আর একটু আগালে। বাট দিক এবং মান, দিক এবং মান এভাবে করে এক রো বরাবর যত খুশি লিখতে পারো, আরো মাল্টি ডাইমেনশনে যাইতে পারো, বা তুমি সবগুলাকে আমরা ভেক্টরই বলবো। কিন্তু যদি দেখা যায় কোনো একটা রাশি আরেকটু কমপ্লেক্স হইলো, আরেকটু কমপ্লেক্স মানে আবার কি জিনিস, তোমরা তো এরকম কিছুই দেখো নাই। আমরা এই যে প্রজাপতি দিয়ে বুঝতে পারলাম যে ভেক্টর কিভাবে কাজ করতেছে, ভেক্টরের মধ্যে ডাটাগুলো কিভাবে স্টোর হয় ভেক্টর ডিভাইসের মধ্যে বা ভেক্টর বুক সেলফের মধ্যে। কিন্তু এই যে যেটাকে আমরা বলতেছিলাম একটু আগে, কি নাম দিচ্ছিলাম, ডায়াড বা অর্ডার 2 টেনসর ফ্যামিলির মধ্যে অর্ডার 2 যাকে বলা হয় বা ডায়াড যাকে বলতেছিলাম, এই ডায়াডের মধ্যে আরেকটা বিশেষ নাম হলো ম্যাট্রিক্স। এই ডায়াডের একটা বিশেষ নাম হলো ম্যাট্রিক্স। এটা অর্ডার কত দেখো একটু চিন্তা করে, ম্যাট্রিক্সের ভেক্টরের পরেরটাই, এটা হলো অর্ডার 2। অর্ডার 2 মানে হলো এটার মধ্যে ডাটা স্টোর করা যায় দুইটা দিক বরাবর, দুইটা ডাইমেনশনে। এই যে দেখো এক্স অক্ষ বরাবর ডাটা রাখা যায়, ওয়াই অক্ষ বরাবর ডাটা স্টোর করা যায়। মানে আমরা একটু আগে দেখতেছিলাম কি ভেক্টরের মধ্যে শুধু এক্স অক্ষ বরাবর এই বরাবরই ডাটা স্টোর করা যাচ্ছিল, কিন্তু আমি এখন চাইলে এক্স ওয়াই দুই অক্ষ বরাবরই ডাটা স্টোর করতে পারবো। এই এই যে বুক সেলফটা, এটার মধ্যে বেশি জায়গা আছে, এদিকেও ডাটা রাখা যায়, ওইদিকেও ডাটা রাখা যায়, এবং যত খুশি তত রাখতে পারবা তুমি। এটাকে বলা হয় ম্যাট্রিক্স। তোমাকে ম্যাট্রিক্সের উদাহরণ আমি একটু দেখাবো, কি দেখাবো না চিন্তা করছি, আচ্ছা দেখাবো না। ম্যাট্রিক্সে কিভাবে মানে কি ধরনের রাশি আছে যেগুলা প্রকাশ করার জন্য ম্যাট্রিক্স সেলফের দরকার পড়বে তোমার, সেটা আমরা দেখাবো। কিন্তু তুমি দেখো যদি ম্যাট্রিক্সের থেকেও পরে যাই, আরো বড় বুক সেলফ লাগে, তখন আমার এক্স ওয়াই জেড অক্ষ বরাবর বড় করতে হবে জিনিসটাকে। শুধু এক্স ওয়াই বরাবর থাকলে হবে না, এই অক্ষ বরাবর যাইতে হবে, জেড অক্ষ বরাবর যাইতে হবে।
তখন আমার এরকম একটার পর একটা লেয়ার নিতে হবে। তোমরা হয়তো ফিল করতে পারতেছো যে এরকম একটা তাক আছে খাঁচার মতো, এটার মধ্যে ডাটা রাখা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি বলে, থার্ড অর্ডারের টেন্সর। যাই হোক, আরেকটু পরে গেলেই কিন্তু তোমাদের কল্পনা শক্তিতে কুলাবে না। এটা তুমি 3 ডাইমেনশনে বুঝতে পারতেছো, কল্পনা করতে পারতেছো, 3D দেখাইতে পারতেছি তোমাকে, কিন্তু এরপরের গুলা কিন্তু nth অর্ডার পর্যন্ত যদি চলে যাও তোমার কল্পনা শক্তিতে কুলাবে না। বক্সের ভিতর বক্স তৈরি হবে। তোমার মাথা আমি খারাপ করতে চাচ্ছি না, ভেক্টর পড়ায় আজকেই। আমরা ফিরে আসি। দেখো, ভেক্টরকে অনেক সময় একদম রো বরাবর না রেখে এইভাবে লেখা হয়। এটা দেখলে ভয় পায় না, এটা ভেক্টরই। এক দিক বরাবর ডাটা নিচ্ছে তো ও ভেক্টরই, দুই দিক বরাবর নিচ্ছে এটা আসলে ম্যাট্রিক্স, তিন দিক বরাবর নিলে এটা টেনসর। এটা বিস্তারিত ভাবে দেখানো হয়েছে। দেখো, এইটা হলো এই যে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর ডাটা নিতে পারতেছে। তো এটা এর জন্য অর্ডার 3 টেনসর ফ্যামিলির সদস্য এরা। আরেকটু আগাই আমি বলছিলাম না যেটা, যে ম্যাট্রিক্স কখন লাগে। একটা রাশি আছে পদার্থবিজ্ঞানে, সেটাকে বলা হয় ট্রেস বা পীড়ন। তোমরা একটা রাবারকে হাতে নিয়ে যদি একটু মোচাড় দাও, দেখবা রাবারটার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাঁকা হয়। রাবার তো আর একদম ফিক্সড কোনো কিছু না। রাবারের মধ্যে যদি মোচাড় দাও তাহলে রাবার এখানে এক ধরনের ব্যথা পাবে, ওইখানে আরেক ধরনের ব্যথা পাবে, এখানে আরেক ধরনের ব্যথা পাবে, এখানে আরেক ধরনের ব্যথা পাবে। তার মানে আমি বলতে চাচ্ছি ত্রিমাত্রিক ভাবে এক্স ওয়াই জেড 3 অক্ষ বরাবরই ওর ব্যথাটা ভিন্ন ভিন্ন হবে। তুমি যদি ডিটেলে জিনিসটাকে জানতে চাও তাহলে এরকম ব্যথাটা পাবে। সে এক্স অক্ষ বরাবর একটা চাপ অনুভব করতে পারে, আবার ওয়াই এক্স প্লেনেও একটু ব্যথা পেতে পারে, আবার জেড এক্স প্লেনেও একটু ব্যথা পেতে পারে। এভাবে করে এরকম একই জিনিস ওয়াই অক্ষ বরাবরও হইতে পারে, এই দুইটা অক্ষ বরাবরও হইতে পারে। তার মানে টোটাল 1 2 3 1 2 3 1 2 3 কত হলো, 3 তিরিক্ষে 9টা, টোটাল 9টা ডাটা লাগবে যদি আমি এই পুরো রাবারটা কতখানি ব্যথা পাচ্ছে, স্ট্রেস পাচ্ছে বা পীড়ন পাচ্ছে বা যন্ত্রণা পাচ্ছে সেটা মাপতে চাই। নর্মালি একটা পানি হইলে কিন্তু আমার এত কষ্ট করতে হইতো না। যদি এখানে একটা পানি থাকতো, আমরা প্যাসকেলের সূত্র দিয়ে চাপ মাপতে পারতাম খুব সহজভাবে। পি ইজ ইকুয়াল টু আমি বলতাম এফ বাই এ। 9 10 তোমরা যেটা পড়ে আসছো, যে একক ক্ষেত্রের মধ্যে কতখানি বল দেওয়া হচ্ছে সেটাই হলো আমার চাপ। চাপ কিন্তু এত চারপাশে ভিন্ন ভিন্ন হয় না, চারপাশে সমানভাবে ছড়িয়ে পড়ে প্যাসকেলের সূত্র অনুযায়ী পানির মতো জিনিসের ক্ষেত্রে। কিন্তু রাবারের মতো জিনিসের ক্ষেত্রে কিন্তু এটা পীড়ন হয়ে দাঁড়াবে এবং অনেক প্যারা হয়ে যাবে জিনিসটাকে হিসাব করতে। তো চারপাশে ভিন্ন ভিন্ন ধরনের ব্যথা পাচ্ছে, তো এই পুরো রাবারেরও কি ঘটনা ঘটতেছে সেটা যদি আমরা বুঝতে চাই, তখন আমার এইরকম একটা রাশি লাগবে যে এই 9টা তথ্য 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা তথ্য নেওয়ার পরে এই রাশিটাকে প্রকাশ করা যাচ্ছে। তো এই যে রাশিটা যেটাকে আমরা ট্রেস বলতেছি, ট্রেস ম্যাট্রিক্স বলতেছি, এই জিনিসটা হলো কি টাইপের রাশি হবে তখন? তখন তোমার বলতে হবে যে এটা ম্যাট্রিক্স টাইপের, ম্যাট্রিক্স বা ট্রায়াড টাইপের, যে এটা সেকেন্ড অর্ডারের টেন্সরের মতো ক্যাটাগরিতে ফেলতে হবে এটাকে। কারণ এটার ডাটা রাখার জন্য, এটাকে প্রকাশ করার জন্য যে তথ্য লাগতেছে সেটাকে আমি এক রো বরাবর সাজাইলে হচ্ছে না, আমার কি করতে হচ্ছে, এরকম এরকম ডাটা নিতে হচ্ছে। তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া 9টা তথ্য আছে তাই কি হয়েছে, ভেক্টরে তো 8, ভেক্টরে তো আপনি রো বরাবর সাজিয়ে দেন না, এই বরাবর এই 9টা তথ্যকে 1 2 3 4 5 6 7 8 9 সাজিয়ে দেন না, সমস্যাটা কি? তাহলে এটারও ভেক্টর বলা যেত তখন। তা কিন্তু না, ঘটনা অন্য জায়গায়। ঘটনাটা কোন জায়গাটায় এটা দেখো, এরা কিন্তু প্রত্যেকটা একই দিক বরাবর নাই, এরা প্রত্যেকটা আলাদা 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 দিক নিয়ে বসে রয়েছে। খেয়াল করে দেখো, একটা হলো ওয়াই অক্ষ বরাবর শুধু যাচ্ছে, একটা এক্স ওয়াই প্লেনে আছে, একটা জেড ওয়াই প্লেনে আছে, একটা জেড জেড প্লেনে আছে, একটা ওয়াই জেড প্লেনে আছে, প্রত্যেকটা দিক ভিন্ন ভিন্ন। তার মানে তুমি চাইলেই যেটা চাচ্ছ সেটা করতে পারবা না। সো এখানে তোমার 3 ক্যাটাগরিরই জিনিস পাবা। 3 ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছি দেখো, এরকম কিছু জিনিস পাবা যেগুলো এক্স এক্স ওয়াই ওয়াই জেড এক্স জেড জেড, আর তারপরে বাকি দুইটার কম্বিনেশন মিলে আরো কয়টা জিনিস পাবা। মানে তোমার আসলে দিক মিলানোর চেষ্টা করলে তুমি দেখো, এই এই সারফেসটা এইটুকের মধ্যে যারা আছে তাদের যদি 3টা দিয়ে প্রকাশ করো, ওইটুকের মধ্যে যারা আছে তাদেরও আরো 3টা লাগবে, এইটুকের মধ্যে যারা আছে তাদেরও আরো 3টা দিক লাগবে। সো তুমি এক জায়গায় লিখতে পারবে না, যখন তুমি নিজে সাজাইতে যাবা দিক অনুযায়ী, তখন তুমি দেখবা যে এটা আসলে ভেক্টর দিয়ে হচ্ছে না, ভেক্টর জায়গায় রাখা যাচ্ছে না, ভেক্টর নামক সেলফে আটবে না এটা।
এখন এগুলা হলো সবই একটু কঠিন কথা ছিল, আমরা সহজ কথায় ফিরে যাব। এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা নিয়ে তোমরা একটু পড়াশোনা করো, এগুলা একটু হায়ার স্টাডির জিনিসপত্র, এটা তোমার সিলেবাসের কিছু না। আমরা ফোর্থ অর্ডারের টেন্সর কখন ইউজ করি, এত বড় ডাটা স্টোরেজ ডিভাইস দিয়ে কি রাশি প্রকাশ করা হয়, সেটা তোমরা একটু স্টাডি করো ইন্টারনেটে সার্চ করে। এটা বিভিন্ন ইন্টারন্যাশনাল কি বলে ইউনিভার্সিটি গুলোর মধ্যে তুমি যা পাইতে পারো। ক্রিস্টোফেল সিম্বল আর নট টেন্সর কেন, সেই প্রুফটা খুঁজে বের করো। এটা তোমাদের ব্যক্তিগত হোমওয়ার্ক, এটা পড়লে কোনো কিছুই হবে না, পরীক্ষায় কোনো নাম্বার পাবা না, কিছুই পাবা না। আচ্ছা, এখন আমরা সহজ কথায় চলে আসি। আমরা ভেক্টর কি জিনিস সেটা তো বুঝতে পারছি অ্যাটলিস্ট, যে ভেক্টর হলো দিক মান এরকম রাখা যায়, এরকম একটা ডাটা স্টোরিং এর জায়গা। আচ্ছা, আমি কি যেন একটা দেখাইতে চাইলাম, মাথায় আসতেছে না, কি যেন একটা দেখাইতে ইচ্ছা করলো। হ্যাঁ, মনে পড়েছে, তোমরা একটা জিনিস খেয়াল করো নাই, জিজ্ঞেস করা উচিত ছিল এটা আমাকে অনেক আগে। দেখো এখানে একটা আজগুবি একটা ঘটনা ঘটানো রয়েছে, তোমরা খেয়াল করছো কিনা, আমি একটু ব্যাকে যাই। তোমাদের মধ্যে আমাকে কেউ একজন বলো তো, কে বলবা, দিশা বলো তো, চাপ কি রাশি? চাপ, এই খাসি মুরগির চাপ কিন্তু বলি না আমি, মানে চাপ কি রাশি সেটা বলো। ভাইয়া চাঁদ। চাপ চাপ প্রেসার কি রাশি? ও এটা ও এটা তো সদিক রাশি। এইটা আসলে সদিক রাশি না, অদিক রাশি। এই যে দেখো লেখা রয়েছে ও অদিক হ্যাঁ রাশি। হ্যাঁ হ্যাঁ কিন্তু কেন এই জিনিসটা কেন হলো, এটা কি কেউ ব্যাখ্যা করতে পারবা? কেউ আছো এখানে ব্যাখ্যা করার মতো? কে কে আছো? তোমাদের নাম ধরে ডাকি একটু। জিম, বলতে পারবা চাপ কেন স্কেলার ধরা হচ্ছে এটাকে? কারণ বলো বলো মাইশা বলো। হাবিব বলতে পারবা? হাবিব, চাপ কারণ চাপ হচ্ছে একক আয়তনের উপর, সরি ক্ষেত্রফলের উপর মানে প্রযুক্ত বল, হ্যাঁ মানে বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, বুঝতে পারছি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, সেটা ঠিক আছে, কিন্তু এটা আহ, অদিক রাশি হয়ে গেল কেমনে? দিক নাই কেন এটা? ভাইয়া, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর বল হচ্ছে দিক রাশি। তাই তাই কি, তাতে কি আছে যায়, দিক রাশি তো হয়ে গেল তাহলে। তাহলে আমি হয়তো ভুল বুঝছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা দেখি, চেষ্টা করেছো, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার এটাই দরকার, আসলে কিছু বোঝানোর চেষ্টা করেছো, আস্তে আস্তে চেষ্টা করলে আরো হয়তো হয়ে যেত। যাই হোক, থ্যাংক ইউ, তোমাদের সবাই তোমরা চেষ্টা করেছো, এটাই হলো আমাদের মাই স্টাডি ইভেন্টের ছাত্ররা খুব স্পেশাল হয়, এই জন্য তোমাদের এত কিছু পড়াই, না হলে কিন্তু আমি সরাসরি ভেক্টরের এখন এখন পর্যন্ত ভেক্টর অ্যালজেব্রায় চলে যেতাম। তোমরা আসলে স্মার্ট বলেই এত সুন্দর করে জিনিসগুলো দেখাচ্ছি, নাহলে দেখাইতাম না। আচ্ছা দেখো, এইখানে আমরা চাপ যদি দেই, একটা বল প্রয়োগ করি, প্যাসকেলের সূত্র অনুযায়ী এই চাপটা চতুর্দিকেই ছড়িয়ে পড়বে সুন্দরভাবে। আবার যদি আমি এইখানে চাপ না দিয়ে তোমার অন্য জায়গায় একটু চাপ দিতাম, দেখো অন্য জায়গায় বলটা দিতাম, বলের দিকটা এইখানে না হয়ে আমি এই দিকে দিলাম, ধরো এইখানে দিলাম, এইভাবে দিলাম, তাতেও কিছু আসে যায় না? চতুর্দিকেই চাপ সরে, মানে কি বলে, একক ক্ষেত্রের উপর যে প্রযুক্ত বলটা, সেই চাপটা আসলে চতুর্দিকে ছড়ে পড়তেছে। তার মানে আমি তোমাকে বলতে চাচ্ছি একটা কথা, সেটা হলো তুমি বলের দিক চেঞ্জ করতেছো, চাপ কিন্তু চেঞ্জ হচ্ছে না, চাপ কিন্তু ওই একক ক্ষেত্রফল বরাবর লম্বভাবেই আছে, মানে এই ক্ষেত্রটা বরাবর লম্বভাবেই চাপটা আছে। চাপ কিন্তু এফ ইজ পি ইজ ইকাল টু এফ বাই এ, কিন্তু এই এফটা কিন্তু তুমি চেঞ্জ করলেও এই পুরো জিনিসটার কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ একক ক্ষেত্রের উপর লম্বভাবে যে বলরেখা যাচ্ছে সেটা একই থেকে যাচ্ছে যদি আমরা চাপের হিসাব করি। কারণ চাপের দিক থেকে তুমি এদিক থেকে বল দাও, ওই দিক থেকে বল দাও, জেনারেলি আমরা কি শিখেছি, দিক চেঞ্জ করলে রাশিটা চেঞ্জ হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে সদিক রাশি। যেমন আমি এখান থেকে এখানে গেলাম, একটা এই যে ডিসপ্লেসমেন্ট, এখান থেকে এখানে আসলে ডিসপ্লেসমেন্টটা ভিন্ন হচ্ছে, কিন্তু চাপের ক্ষেত্রে আমরা দেখলাম এখান দিয়ে বেলুনের মধ্যে চাপ বল দাও বা এখান দিয়ে দাও বা এখান দিয়ে দাও, তাতে চাপের কিছুই আসে যায় না, চাপ একই অনুভূত হয়, এবং সবসময় চাপটা কি হচ্ছে, ওই পাত্র বরাবর লম্বভাবে এই দিকে কাজ করতেছে। তো তোমরা বুঝতে পারছো যে দিকের চেঞ্জের কারণে চাপের চেঞ্জ হচ্ছে না, এই জন্য এই প্রেসারটাকে আমরা
অদিক রাশি বলতেছি। বুঝতে পারছো সবাই, না কিছুই বোঝো নাই? কেউ একজন একটু ভাইয়া, বলো। সূত্র দিয়ে কি কোনো ব্যাখ্যা আছে? সূত্র দিয়ে ব্যাখ্যা যদি দিতে চাও সেক্ষেত্রে তোমার ব্যাখ্যা অনেক হার্ড হবে, কারণ তোমার প্রথম কথা তোমরা তোমরা একটা জিনিস জানো না, সেটা হলো এফ বাই এ। এফ তো তুমি জানো ভেক্টর, তাই না? কিন্তু এ এও কিন্তু দিক রাশি, মানে এরিয়া বা ক্ষেত্রফলেরও দিক আছে, যেটা তুমি সেকেন্ড ইয়ারে যায় পড়বা। তখন যখন সেকেন্ড ইয়ারে তোমাদের পড়ানো হবে এরও দিক আছে, মানে ক্ষেত্রফলেরও দিক আছে, যেটা আজগুবি একটা কথা বলতেছি, তোমাদের মনে হচ্ছে একদম গাধা খেয়ে আসছি আমি, ঠিক আছে? কিন্তু আসলে সঠিক কথাই বলতেছি আমি, যে ক্ষেত্রফলেরও দিক আছে। সো ক্ষেত্রফলের যে দিক আছে ওই জিনিসটা যখন তোমাকে শিখাবো, তখন তোমরা ওই জিনিসটা জানতে পারবা। মানে তুমি এফ আর এ দুইটাই যেহেতু ভেক্টর টাইপের, তখন ওইটা দিয়ে তুমি বুঝতে পারবা যে ভেক্টরের ডিভিশন বলতে কিছু নাই, এই রাশিটা যেটা করতেছে সেটা হলো একটা ভ্যালু মেজার করতেছে, আর কিছু না। যাই হোক, আমরা সূত্র দিয়ে ম্যাথমেটিক্স ইউজ করে ব্যাখ্যা করতে পারি, আমরা ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করতে পারি, বাট আপাতত ফিজিক্স দিয়ে শিখলাম, ফিজিক্স দিয়ে ব্যাখ্যাটা করাটা সহজ হয়েছিল আমাদের জন্য। তুমি কি তোমার উত্তর পেয়েছো? প্রশ্ন করেছিলাম। জি জি ভাইয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রশ্ন করার জন্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমরা চলে যাই ভেক্টরের সহজ জিনিসপত্র করি। এই পর্যন্ত যতটুকু পড়লাম, এই পর্যন্ত কোনো কিছু পরীক্ষার জন্য না, তোমাদের জানার জন্য ছিল। এখন দেখো, ভেক্টরকে কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? এই সব ধরনের প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। মাঝে মাঝে এর উপরে একটা তীর চিহ্ন দিয়ে দিবা বাম থেকে ডানে, অথবা একটা দাগ, অথবা নিচে দাগ, অথবা এ দিয়া উপরে একটা ক্যাপের মতো উপরে এরকম একটা টুপি পরে পরে দিবা, হ্যাট বলে, ক্যাপ বলে অনেকে, অথবা গাঢ় করে লিখলেও হয়। কিন্তু তুমি কোনোটাই করবা না, তুমি শুধু এই জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করবা, আর একক ভেক্টরের সময় এই জিনিসটা ব্যবহার করবা। একক ভেক্টর কি একটু পরে দেখবো। তোমরা যদি এতটুকু বুঝে চেয়ে থাকো, তাহলে আমরা একটা কথা আগে বলে দেই। ধরো তোমার গায়ে, তোমার গালের মধ্যে ঘুষি দেওয়া হয়েছে এই বরাবর, তো তুমি ভেক্টরটা লিখলা যে এই বরাবর। কিন্তু তোমার এখন বাম গালে ঘুষি না দিয়ে ডান গালে যদি এই বরাবর ঘুষি দেওয়া হয়, তুমি কিন্তু ভেক্টরটাকে এইভাবে লেখো না, তোমাকে এখানে বলা হচ্ছে প্রতীক। এটা প্রতীক না। প্রতীক আসলে প্রকাশ করে যে ভেক্টর রাশি কি না, ভেক্টর টাইপের ওটা নাকি ভেক্টর টাইপের না, এইটুকুই প্রতীক দ্বারা বোঝা যায়। প্রতীক দ্বারা কখনো ভেক্টরটা কোন দিকে চলতেছে, ভেক্টরটা কোন দিকে দৌড়াচ্ছে বা ছুটছে, সেই জিনিসটা বোঝায় না। কথাটা ভালো করে মাথায় গেঁথে রাখো, ভেক্টরের দিক চেঞ্জ করো না। কোনোদিন যদি বল এই দিক বরাবর আসে, এরকম একটা এ ভেক্টর দিয়ে এইভাবে দিয়ে বসো না। আর এই যে এ বি দিচ্ছি যেটা, সেটা হলো নামটা। প্রথমে লিখতে হয় নাম, তারপরে দিবা এইটা। সো অলওয়েজ এটাই দিবা, বাম থেকে ডানে, ডান থেকে বামে যেন চলে না আসে। প্রতীক কিন্তু সিম্বল, জাস্ট এটা কিন্তু দিক বোঝাচ্ছে না। সিম্বল ফর ভ্যালু অফ এ ভেক্টর, মানে ভেক্টরের মান প্রকাশ করার জন্য আমরা কি কি ব্যবহার করি, সেটা হলো এই যে দুই পাশ থেকে করার দিয়ে কেটে দেই, মান বের হয়ে যায়। আসলে এই দুটাকে কি মডুলাস চিহ্ন দেই। একটা ভেক্টরের দুই পাশে মডুলাস চিহ্ন দেওয়া যে কথা, অথবা শুধু ভেক্টরটার নাম লিখে রাখাও যে কথা, একই কথা। কি কথা আসলে? মান বোঝাচ্ছে। এই দুইটা দ্বারাই আসলে ভেক্টরটার মানটুকু বোঝাচ্ছে। ভেক্টরটা কোন দিকে আছে সেটা বোঝাবে না, মানটা বোঝাচ্ছে। এখন ভেক্টর ড্রয়িং দেখাচ্ছি। ভেক্টর আকার কায়দা। যদি আইকা বুঝাইতে চাও, তখন তোমার সুন্দর করে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিতে হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দিতে হবে। এরপরে ভেক্টরটা যেদিকে আছে সেই দিক বরাবর দিতে হবে। এটার মধ্যে কিন্তু প্রতীকের মতো শুধু বাম থেকে ডানে দিলে হবে না, যেদিকে আছে ঠিক ঠিক ওই জায়গাটায় দিতে হবে। এরপরে এই যে পায়ের যে পয়েন্টটা, এটাকে বলে ইনিশিয়াল পয়েন্ট, উপরের পয়েন্টটাকে বলা হয়, মাথাটাকে বলা হয় ফাইনাল পয়েন্ট। পাদবিন্দু, বাংলায় এটাকে বলে পাদবিন্দু, পাদবিন্দু, ওটাকে বলা হয় শীর্ষবিন্দু। আর ভেক্টরের এই যে এইটুকু অংশ, যত বড় আঁকবা তত বড় বোঝায় যে এটার মান আসলে বড়, ভ্যালুটা বড়। সো তোমার যদি এই ভেক্টর থেকে ছোট মানের, যদি এটা দ্বারা 10 মিটার পার সেকেন্ড বেগ বোঝাও, তাহলে 5 মিটার পার সেকেন্ড অবশ্যই এরকম সাইজের হবে, এটার অর্ধেক হবে সাইজে। সেটা যদি না হয়, তাহলে তুমি আসলে ভেক্টরের স্কেলিংটা ভুল করেছো। লেখচিত্রের মধ্যে স্কেলিং ঠিক না রেখে ভেক্টর আঁকলে তোমার ভেক্টরটা ড্রয়িং হবে না, ভেক্টর ভুল আঁকতেছো তুমি।
এখন আসো সাম ভেক্টরস, কিছু ভেক্টর বলি, দ্রুত বলে যাবে, এগুলা সংজ্ঞা মুখস্থ করা জিনিস। সমান ভেক্টর কাকে বলে? দুইটা জিনিস দেখতে হয়, সেম ভ্যালু, মান সেম আছে কিনা, আর সেম লাইন অফ অ্যাকশন আছে কিনা, অথবা দেখবা সেম ভ্যালু আছে কিনা অথবা প্যারালাল লাইন অফ অ্যাকশন আছে কিনা। এই দুইটা কন্ডিশনের একটা ফিল আপ হইলেই তুমি বলে দিবা ভেক্টর দুইটা সমান ভেক্টর। এক্সাম্পল দেখো, এই দুইটা একই লাইন অফ অ্যাকশন, মানে একই লাইন, একই পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে এই পানি দুইটা। সো এই দুটাকে যদি মানে সমান হয়, যেহেতু সাইজও একই দেখা যাচ্ছে, তো এটাকে সেম ভ্যালু বলতে পারি, সেম লাইন অফ অ্যাকশন বলতে পারি। তো এই ক্ষেত্রে এটা, এই দুটা ভেক্টর সমান ভেক্টর আমরা অ্যানাউন্স করতে পারবো। আবার যদি এরকম হয় যে প্যারালাল লাইন অফ অ্যাকশন, এদের লাইন অফ অ্যাকশন এই বরাবর একটা একটা প্যারালাল আছে, মানে সমান্তরাল আছে, একই দূরত্ব বজায় রেখে চলতেছে, কিন্তু একই মানের মানও সমান, এই দুটার এই এটার যে সাইজ এটার একই সাইজ, তখন এই কন্ডিশনটা ফুলফিল হয়ে গেছে, তখন আমরা বলতে পারবো দুটা ভেক্টর সমান ভেক্টর। সমান বলার ক্রাইটেরিয়া শেখার পরে নেগেটিভ ভেক্টরস কাকে বলে? বিপরীত ভেক্টর। এটা কিন্তু বাংলা লেখা, ইংলিশে বাংলা লেখা হয়েছে, আসলে আমার স্লাইড বানানোর একটু সুবিধা দেওয়ার জন্য। তোমাদের তো যেহেতু বলে দিচ্ছি আমি, তোমাদের কষ্ট হওয়ার কথা না, কষ্ট পাইলে আমি একটু সরি, যে আমি, আমার খুব কষ্ট হয় তো একটু বাংলা টাইপ করতে এখানে। যাই হোক, বিপরীত ভেক্টর যেটা, সেটা হলো তাদের মান সমান, তারা বিপরীত দিকে কাজ করবে। এখানে মানটা সমান হতে হবে। এই যে দেখো, এটারও দুইটা কন্ডিশন আছে, সেম ভ্যালু অপোজিট লাইন অফ অ্যাকশন, অথবা সেম ভ্যালু প্যারালাল লাইন কিন্তু অপোজিট লাইন অফ অ্যাকশন। উদাহরণটা এরকম হবে, অথবা এরকম ভেক্টরকেও আমরা বিপরীত ভেক্টর বলতে পারি। আচ্ছা, এখন লাইক ভেক্টর, সদৃশ ভেক্টর কাকে বলে? তাদের মান সমান না, সদৃশ ভেক্টর খেয়াল করো, সদৃশ ভেক্টরের মান সমান না, এখানে নাটা লাল করে দেওয়া রয়েছে, তারা একই দিকে কাজ করে। এই যেগুলাকে সব সদৃশ ভেক্টর বলা যাবে, কিন্তু মান এক হওয়ার দরকার নাই। এই দুটাকে সদৃশ ভেক্টর বলা যাবে, এই দুটাকে সদৃশ ভেক্টর বলা যাবে। সদৃশ ভেক্টর কথাটা খেয়াল রাখো। আনলাইক ভেক্টর বা বিসদৃশ ভেক্টরের মানে হলো তাদের মান সমান না, তারা একই দিকে কাজও করতেছে না, মানে ভিন্ন ভিন্ন দিকে এভাবে আছে, এরা আনলাইক ভেক্টর বা বিসদৃশ ভেক্টর। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ কথা, খুব ভালো করে শোনো, আমরা লাস্টের দিকে চলে আসছি আজকে ক্লাসের। একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান এক একক, সেই ভেক্টরটারে আমরা একক ভেক্টর বলতেছি। যদিও এই সংজ্ঞাটা একদমই ভোগাস একটা সংজ্ঞা, এটা কোনো সংজ্ঞা না, তারপরেও এটা দেওয়া হয় আর কি, তোমাদের বইয়ে এটা লিখতে ফোন নাম্বার দেবে বোর্ড। যাই হোক, একক ভেক্টর আসলে কি জিনিস সেটা আস্তে আস্তে আমরা পরে বুঝবো, কিন্তু মনে রাখা আপাতত যে ভেক্টরের মান এক একক, সেটাকে বলা হচ্ছে একক ভেক্টর। কথাই বোঝা যাচ্ছে, একক ভেক্টর মানে এক, আর ওইটার মান, ওটা একটা ভেক্টর, এমন ভেক্টর একক ভেক্টর বলা হচ্ছে। ধরো এরকম একটা ভেক্টর আছে যেটার মান হলো এক, এক সাইজের মান আছে, মানটা এক, এটা ডান দিকে কাজ করতেছে। সো একক ভেক্টরকে প্রকাশ করার জন্য, ধরো এ ভেক্টর আছে, সেটার একটা একক ভেক্টর বের করতে চাই আমি, সেটাকে প্রকাশ করার প্রতীক হলো এর উপরে এই হ্যাট দেওয়া হয়। বি একটা ভেক্টর আছে, সেটার উপর সেটাকে সেটার কোনো একক ভেক্টর থাকলে ছোট হাতের বি দিয়ে উপরে একটা হ্যাট দিয়ে দিবা। জেনারেলি প্রকাশ করার নিয়ম এটা। এখানে আমাদের কি আছে? দিশা আছে, ধরো ডি ভেক্টর দিলাম, ছোট হাতের ডি দিয়ে উপরে একটা হ্যাট করে দিবা। গরমের দিন এখন একটু হ্যাট করে থাকলে খারাপ হবে না। আচ্ছা, সো এইভাবে করে আমরা আসলে একক ভেক্টর, কোনো কিছুর কোনো ভেক্টরের একক ভেক্টর বুঝি। এখন কোনো ভেক্টরের একক ভেক্টর, আমি হাউ ক্যান উই গেট ইউনিট ভেক্টরস, একক ভেক্টরটা কিভাবে পাবো সেটা একটু জানতে চাই। কোনো ভেক্টরকে তার মান দিয়ে ডিভাইড করলে ওই ভেক্টরের ইউনিট ভেক্টর পেয়ে যাব। ব্যাপারটা কি? কোন একটা ভেক্টরকে, ধরো এ একটা ভেক্টর আছে যেটা ডান দিকে, ধরো এ হলো একটা ঘুষি যেটা তোমার গালের মধ্যে ডান দিক থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, ব্যথা পায় না, ফিল করার চেষ্টা করো। এই ভেক্টরটা হলো 7, আর তার মান আছে 7, দিকটা হলো ডান দিক লিখে রাখছি আমি। এটাও কিন্তু একটা ভেক্টর প্রকাশের উপায়। দেখো, চিন্তা করো, শুধু 7 লিখে রাখলে কিন্তু সেটা ভেক্টর হবে না। এই যে ভেক্টর চিহ্ন দিয়েছি, ভেক্টর প্রতীক দিয়েছি, তার মানে এটা প্রকাশ করার জন্য আমার অবশ্যই একটা মান অংশ থাকতে হবে, এই যে মান অংশটা আছে, আর এইটার দিক অংশটাও থাকতে হবে। সো দিক আর মান দুইটাই আছে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডান দিক 7। ওই যে বলছিলাম এরকম বক্সে আছে যারা, সেটাকে বলা হয় ভেক্টর। সো এই যে এ, এটা হলো একটা ভেক্টর যেটার মান ডান দিকে 7 এককের। এখন আমি বলছি যে যে ভেক্টরটার একক ভেক্টর চাই, ধরো আমার এখন প্রশ্ন হলো এটার একক ভেক্টর কত হবে, এ ছোট হাতের হ্যাটটা কত হবে, সেটা বের করার উপায় এখানে লেখা রয়েছে। যে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দাও। এই যে দেখো, এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিলে
আমাদের এই 7 আর এই 7 কাটা যাচ্ছে, 1 ইন্টু ডান দিক আসছে। একটা মজার ব্যাপার দেখো, এই একক ভেক্টরটার ভিতরে কিন্তু দিকটা চলে আসলো, এই ভেক্টরটা যেদিকে আছে সেই দিকটা চলে আসলো। এটার ব্যবহারটা কি হবে সেটা আমরা একটু পরে দেখতে পারবো। এইটার ভিতরে লুকিয়ে আছে রহস্য, যে একক ভেক্টর কেন আবিষ্কার করা হয়েছিল, একক ভেক্টরের ইউজ কি, একক ভেক্টর দিয়ে কি হবে, এই যে প্রশ্নটা করতেছি আমি। দেখো একক ভেক্টর কি কাজে লাগে স্যার, এটা দিয়ে কি করবো, খায় নাকি মাথায় যায়, নাকি অল ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু লাগাইলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে? একক ভেক্টর কিসের জন্য শিখবো আমরা? আমরা বুঝলাম যে একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 সেটা একক ভেক্টর বলে। আমরা এটাও বুঝলাম যে যে একটা ভেক্টরকে তার মান দিয়ে দিব ভাগ, তাহলে পাওয়া যাবো ওটার একক ভেক্টর। এই যে এ এর একক ভেক্টর, এই ছোট হাতের ক্যাপ বা হেড বের করলাম, ভালো কথা। কিন্তু এটা দিয়ে করবোটা কি, কি লাভ? দেখো এবার, ইউনিট ভেক্টর ইজ ইউজড ফর হোল্ডিং দ্য ডিরেকশন অফ এ ভেক্টর, মানে একটা ভেক্টরের দিককে ধরে রাখার জন্য আমরা ওইটার একক ভেক্টর বের করি। একক ভেক্টর মেইনলি ওই জিনিসটার দিকটাকে নিজের মধ্যে ধরে রাখে। ধরে রেখে কি লাভ আছে সেটা আমরা যে ধরে রাখতেছি, মনে করো আমরা পানি স্টোর করে রাখি আমাদের ট্যাঙ্কিতে পরবর্তীতে ইউজ করার জন্য, কোনো কাজে লাগানোর জন্য। একক ভেক্টর যেহেতু এই ভেক্টরটার দিকটা ধরে রাখলো, তাহলে দিক ধরে রাখারও কোনো কাজ আছে হয়তো, ইউজ আছে হয়তো, একটু দেখি আমরা। এইখানে একটু মিষ্টি আছে, অনেকগুলো মিষ্টি আছে, আমাদের সবারই পছন্দের এবং পিঁপড়াদের আরো বেশি পছন্দের। মিষ্টি খাইতে গেলে দেখবা একটু না একটু ছোটখাটো পিঁপড়া চলে আসে। সো এই যে এই দিক বরাবর ছুটছে একটা পিঁপড়া, দুই দুই একক বেগে ছুটেছে, মিটার নাকি সেন্টিমিটার, যেহেতু এই এই হিসাব আমি এখন করতে যাচ্ছি না। পিঁপড়াটার গায়ে যথেষ্ট শক্তি আছে, সো 2 একক বেগে সে ছুটতেছে মিষ্টির দিকে, খিদে লাগছে, কি আর করবে। তো আমি যদি এখন এই পিঁপড়াটা যে ছুটতেছে, তোমরা তো জানোই পিঁপড়া কি একা একা ছুটে? হাবিব বলো তো, হাবিব আসো? জি ভাইয়া। পিঁপড়া কি একা একা ছোটে? একটা পিঁপড়া দেখো সব সময় মিষ্টির কাছে, নাকি কয়টা পিঁপড়া ছোটে? না না, লাইন ধরে লাইন শুনি। ধরে অনেক বড় বড় অনেকগুলো পিঁপড়া চলে, অনেক বড় লাইন হয়, তাই না? ঠিক কিনা? জি ভাইয়া। এই তো, এই যে ওর বন্ধুরাও আছে, সবাই খোঁজ পেয়ে গেছে, ওরাও এক একজনে এক এক বেগে ছুটেছে। ইনি ছুটতেছে 4 একক, উনি ছুটতেছে 3 একক বেগে, আর এইজন 5 একক বেগে। যারা পিছনে আছে তারা আরো জোরে জোরে দৌড়াচ্ছে, একজন 4, একজন 7, একজন 9 বেগে দৌড়াচ্ছে সমানে। আচ্ছা, এখন দেখো এই যে প্রথম যে পিঁপড়াটা, তার বেগটাকে আমি লিখতে পারি না এভাবে, ants 1 মানে a1 প্রথম পিঁপড়া, তার হলো 2। 2 লিখলে কি ভেক্টর রাশি হয়ে যাবে দিশা? শুধু 2 লিখতে হবে দিশা? না ভাইয়া। মাইশা তুমি আছো? মাইশা, জি, আর শুধু 2 লিখলে হবে না, দিকটাও দেখাইতে হবে। এটা কোন দিকে ছুটছে মাইশা? মিষ্টির দিকে। সো 2 ইনটু মিষ্টির দিক লিখেছি, তো এটা এখন ভেক্টর রাশি হইছে না এটা? জি, ওকে, নিজেকে আপাতত মিউট রাখো। 2 ইনটু মিষ্টির দিকে আমি প্রথম পিঁপড়াটা ছুটছে এই কথা বলতে পারতেছি। এখন দেখো দ্বিতীয় পিঁপড়াটার যদি বেগ বলতে চাই, সেই ক্ষেত্রে আমার বলতে হবে যে দ্বিতীয় পিঁপড়া ছুটতেছে, ও তো মিষ্টি কোন দিকেও জানেই না, ও হলো সামনের জন ছুটতেছে, ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে, মাথার অন্য কোনো খেয়ালই নাই, একজন দেখছে তো হয়েছে। সো ওর ওর যেটা লিখতে হবে, দ্বিতীয় পিঁপড়াটা A2 ants 2, সেটার জন্য লিখতে হবে যে 4 ইন্টু প্রথম পিঁপড়ার দিকে, এটা দেখছি প্রথম পিঁপড়ার দিকে। আর তারপরেরটা যদি লিখি, সেটাও একই কথা লিখতে হবে যে 3 ইন্টু প্রথম পিঁপড়ার দিকে। এখন একটু খেয়াল করে দেখো, এইভাবে করে হাজার হাজার পিঁপড়ার জন্য এত বারবার এত এত বড় বড় লাইন, এই যে প্রথম পিঁপড়ার দিকে যে আমি লিখতেছি, এটা লেখাটা কি দরকার আছে? প্রথম পিঁপড়ার দিকে আমি দেখো 2 বার লিখতেছি, 3 বার লিখতেছি, 4 বার লিখতেছি, 4000 বার লিখতে হবে, 4000 পিঁপড়া যদি ছোটে। সায়েন্টিস্টরা চিন্তা করে দেখলো, যদি কোনোভাবে প্রথম পিঁপড়াটা মানে এই যে পিঁপড়াটা, এই পিঁপড়াটার যে দিকে যাচ্ছে সেই দিকটাকে কোনোভাবে আমরা কোনো একটা ডাটা স্টোরেজের মধ্যে রাখতে পারি, কোনো কিছুর মধ্যে রাখতে পারি, তাইলে এই বাকিদের দিক বলাটা সহজ হয়ে যাবে। তখনই সায়েন্টিস্টের মাথায় আইডিয়া আসলো যে এই ভেক্টরটা মানে এই পিঁপড়ার যে বেগ ভেক্টরটা আছে, সেই ভেক্টরটার একটা একক ভেক্টর বের করে নিলেই তো আমরা দেখছি যে একক ভেক্টর নিজের ভিতর দিকটাকে ধরে রাখতে পারে। এই যে এটার যেহেতু মান 1, তাই যারা যত বেগে আছে তার সাথে ওইটা গুণ করে দিলে কাজ হবে। মানে এটা যেহেতু 1 ইন্টু ডান দিক রয়েছে, যদি কেউ কেউ ডান দিকে যায় 5 বেগে, তো 5 ইন্টু এই হ্যাট লাগাই দিতে পারবো। মানে যদি কেউ এই ডান দিকে যায়
5 বেগে, তখন আমি 5 ইন্টু এ হ্যাট বলতে পারবো। কেউ 6 বেগে গেলে 6 ইন্টু এ হ্যাট বলতে পারবো। 7 বেগে গেলে 7 ইন্টু এ হ্যাট লিখতে পারবো। এ হ্যাটের মান তো 1, এটার সাথে যা খুশি গুণ দেওয়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এই কারণে সায়েন্টিস্টরা একক ভেক্টর আবিষ্কার করছে। এখন দেখো, এই যে বারবার যে প্রথম পিঁপড়ার দিকে বলতে হচ্ছে, সেটা আমার বলতে হবে না। আমি যদি প্রথম পিঁপড়ার একটা একক ভেক্টর বের করে ফেলি, দেখো প্রথম পিঁপড়ার একক ভেক্টর এই যে এ হ্যাট, এটার নাম দিলাম এ হ্যাট। সেটা বের করার উপায় কি? উপায় এই যে লেখা রয়েছে, পুরো ভেক্টরটারে ওটার মান দিয়ে ভাগ করে দাও। এই যে ভাগ করে দিছি, এটা গেছেন কেটে দাও, 1 ইন্টু মিষ্টির দিক আসলো। এখন এই যে দিকটা, এটা হলো এই পিঁপড়ার বেগের দিকটা, এটার ভিতর ঢুকে গেছে। এখন আমি এই পুরো লাইনটা না লিখে এইটুকু লিখলেও চলবে। সেটা দেখো কি করতেছি। এখন আমি দ্বিতীয় পিঁপড়ার বেগটাকে লিখলাম 4 এ হ্যাট, তৃতীয় পিঁপড়াটা লিখলাম 3 এ হ্যাট, চতুর্থ পিঁপড়াটা আমি লিখতে চাইলে 5 এ হ্যাট লিখবো, এটা এরপরটা লিখতে চাইলে 4 এ হ্যাট লিখবো, এটাকে 7 এ হ্যাট লিখবো, এটাকে 9 এ হ্যাট লিখবো। তার মানে দেখো, একক ভেক্টর আবিষ্কার হওয়াতে আমরা কত সহজভাবে সবগুলাকে লিখে ফেলতে পারতেছি। এখন ভাইয়া প্রশ্ন করো। হ্যাঁ, প্রশ্ন করো, তাই করো। প্রথমটা আরেকবার ভাইয়া। হ্যালো, শুনতে পাচ্ছি না। প্রথমটা আরেকবার। প্রথমটা কি বললা? পুরো প্রশ্নটা করো একটু, আমি শুনতেই পাইনি তোমার কথা। প্রথমটা কিভাবে লিখবো? প্রথমটা কিভাবে লিখবা? মানে শুধু সূত্র বুঝতেছি না, তোমার কথাটাই বুঝতেছি না। এই যে পিঁপড়া 2 ইন্টু মিষ্টির দিক আছে, এটার একক ভেক্টর কিভাবে বের করছে সেটা বুঝো নাই কি? ওটা বলছি, মানে তাইলে পরেরটা 4 এ হ্যাট, প্রথমটা কি দিব? প্রথমটা তো শুধু 2 এ হ্যাট দিলেই হয়। ও ওরই তো এ হ্যাটটা। প্রথমটা কিন্তু আমরা আসলে যদি নরমালি ফিজিক্সের ভাষায় চিন্তা করো, প্রথমটাকে ভালোভাবে লেখা উচিত, কারণ ওর ভিতরে তো দিকটা রয়েছে। হয় এ হ্যাট লিখবা অথবা প্রথমটা ঠিক মতো লিখবা। এ হ্যাটের মানেটা একটা না একটা জায়গায় এই জিনিসটা তো লেখা থাকতে হবে না, তাই না? তাহলে এছাড়া কেমনে বুঝবে মানুষ যে এটা মিষ্টির দিকে যাচ্ছে? সবাই কথাটা বুঝছো? জি তুমি যে জি মিষ্টি ভাইয়া। আঁকা দেখছো বলে বলতে পারতেছো, হয় তোমার বলে দিতে হবে এ হ্যাটের মানেটা কি, অথবা এই যে এই পুরো ভেক্টরটা, এই একটা আমার জানা থাকতে হবে। এমন তো না যে কিছুই জানো না, ওইখানে তুমি ফিজিক্স অ্যাপ্লাই করতেছো বা গণিত করতেছো, তাই না? কথাটা বুঝছো? জি ভাইয়া। তো প্রথমটাকে প্রকাশ করার জন্য এই হ্যাট আসলে সাফিসিয়েন্ট না, এই হ্যাটই তো এটা দ্বারা বের করলাম, তাই না? তো প্রথমটার মধ্যে 2 ইন্টু মিষ্টির দিকটা লেখা থাকতেই হবে, অথবা এই হ্যাটটা দেওয়া থাকতে হবে। প্রশ্নের মধ্যে কোনটা আছে সেটা বুঝে চিন্তা করতে হবে তোমার, কিন্তু কিছু না কিছু দেওয়া থাকতেই হবে। ওকে, আচ্ছা এইবার দেখো, এই যে পিঁপড়াদের যে আমরা আঁকলাম, পিঁপড়াদের তো মিষ্টি টিষ্টি খাওয়াইলাম, এখন তো বনের অন্যান্য পশু পাখিরা সবাই কষ্ট পাচ্ছে, সবাই রেগে গেছে। এখন এখন এই যে ব্যাঙ, তারপরে আমাদের ফড়িং, ফড়িং না, এটা কি, এটা কি পাটার এই আর কি, এটা কিরা, কি বলে, এটা কি জিনিস, এটা কি পোকা? বলো বলো, মাইশা বলো তো, কে বলতেছিলা? এটা তো আমাদের মৌমাছি। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, আমাদের ফিজিক্স ক্লাসে চলে আসছে ও। ব্যাং জানি কি বলতে, বক্তৃতা দিচ্ছে সে, ভাষণ দিচ্ছে। ওকে, এখন এরা বলতেছে যে আমরা কি করব, আমরা তো মিষ্টির দিকে যাচ্ছি না, আমরা তো অন্য কিছু খাই, আমাদের তো খাবার ভিন্ন। ব্যাং বলতেছে আমি পানিতে যাব একটু, আবার এই যে মৌমাছি বলতেছে আমি যে ইয়ে যাব, মৌচাকে যাব। তো আমরা আমাদের জন্য কি করবেন আপনি? আপনি যে ওর জন্য, এই যে পিঁপড়াদের জন্য একটু আগে যে আপনি এই হ্যাট বানাইলেন, খুব ভালো কথা, কিন্তু আমরা কি দোষ করছি? আমাদের জন্য কিছু বানান। এখন সায়েন্টিস্টরা চিন্তায় পড়ে গেল, হ্যাঁ হ্যাঁ, ব্যাঙের জন্য আবার কি বানাবো, আবার এই যে আমাদের যে মৌমাছি আছে ওদের জন্য আবার কি বানাবো? এত কষ্ট তো করা যাচ্ছে না, মৌমাছির জন্য একটা একক ভেক্টর দিতে হবে, আবার আবার ব্যাঙের জন্য দিতে হবে, এই যত ইনসেক্ট আছে সবাই আন্দোলন শুরু করে দিছে। তো বিজ্ঞানীরা চিন্তা করলো যে না, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টা একক ভেক্টর ধরে নেই, যেটা নাম দেওয়া হয়েছে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরস বা আয়ত একক ভেক্টর। বাংলাটা খেয়াল করে লিখে রাখো, আয়ত একক ভেক্টর। সায়েন্টিস্টরা কি আবিষ্কার করলো? এক্স ওয়াই জেড অক্ষ বরাবর 3টা একক ভেক্টর ধরে নিচ্ছে। ধরো এই যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তার নাম দিছে হলো আই হ্যাট, ওয়াই অক্ষ বরাবর তার নাম দিছে জে হ্যাট, জেড অক্ষ বরাবর তার নাম দিছে কে হ্যাট। আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট নাম দেওয়ার পরে
সায়েন্টিস্ট এখন বলতেছে কোনো সমস্যা নাই। এখন যদি ব্যাং বলে যে আমি এক্স অক্ষ বরাবর গেছি, তো আমি যদি বলে যে 5 বেগে গেছি, তো আমরা বলে দেব 5 i hat। যদি এখন কেউ বলে যে ওয়াই অক্ষ বরাবর গেছি 6 বেগে, তখন বলবো 6 j hat। যদি বলে কেউ জেড অক্ষ বরাবর গেছি 7 বেগে, তখন বলবো 7 k hat। তো এখন এই ব্যাং, আমাদের কি বলে গুবরে পোকা, আর যারা আছে আমাদের কীট পতঙ্গ, সবাই মৌমাছি, পিঁপড়া, সবাই এখন খুশি যে আমরা এক্স অক্ষ বরাবর যাই, ওয়াই অক্ষ বরাবর যাই, জেড অক্ষ বরাবর যাই, সব দিকেই তো আমাদের একক ভেক্টর আছে। তো আমরা যেদিকেই যাই সব ক্ষেত্রেই ফিজিক্সের সাহায্য নিয়ে আমাদের বেগটাকে প্রকাশ করা যাচ্ছে। আমার 5 এ হ্যাট বলে দিল, কেউ একদম 6 এ হ্যাট বেগে আই হ্যাট বেগে যাচ্ছে, সবই আমরা বলতে পারতেছি। এই তিনটা জিনিস আবিষ্কার হওয়াতে সায়েন্টিস্টরা এই আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট সুন্দর করে লিখে রাখো। আই হ্যাট বোঝায় হলো এক্স অক্ষ বরাবর দিকটাকে, আর একক ভেক্টরকে। আর জে হ্যাট দ্বারা ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর বোঝায়, কে হ্যাট দ্বারা জেড অক্ষ বরাবর একক ভেক্টর বোঝায়। যেহেতু আমরা এক্স ওয়াই জেড এই রকম দিকেই যাই, সো এই তিনটা থাকাতে আমাদের কাজ হয়ে যাবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সবকিছুকে প্রকাশ করার জন্য। 4 মাত্রায় গেলে আই জে কে আরো বেশি কিছু এল এম এন ওপি ডেভেলপ করতে হবে, সেটা চিন্তা পরে, আমরা ওইদিকে যাচ্ছি না, আমাদের সিলেবাসেই থাকি আমরা। এখন একটা ঝামেলা আছে, দেখো সবাই এক্স অক্ষ বরাবর গেলে সমস্যা নেই, ওয়াই অক্ষ বরাবর গেলে সমস্যা নেই, জেড অক্ষ বরাবর গেলে সমস্যা হচ্ছে না। এখন ব্যাং একটা ঝামেলা করে দিচ্ছে। ব্যাং কি করছে দেখো, সে এক্স ওয়াই বরাবর লাফায় এইখানে যায় বসে রয়েছে। ব্যাং বলতেছে আমি এইবার এক্স অক্ষ বরাবর গেছি 4 অংশ, 4 সরণ হয়েছে আমার, ওয়াই অক্ষ বরাবর 5 সরণ হয়েছে, মানে এক্স অক্ষ বরাবর 4 একক গেছি, ওয়াই অক্ষ বরাবর 5 একক গেছি। আমি এখন এই জায়গা থেকে এই জায়গায় এসে বসে রয়েছি। আমার যে অবস্থান ভেক্টরটা, আমি যে এখানে অবস্থান করতেছি, অবস্থান ভেক্টর কথাটা বলছি, সংজ্ঞাটা লিখে রাখো। অবস্থান ভেক্টর কাকে বলে? যাহা দ্বারা, যে ভেক্টর দ্বারা কোনো কিছুর অবস্থান বোঝায় সেটাকে অবস্থান ভেক্টর বলে। সাধারণত আর দিয়ে প্রকাশ করা হয় এটাকে। কথাটা আবার লিখে নাও, কি বললাম, যে ভেক্টর দ্বারা কোনো কিছুর অবস্থান বোঝায় তাকে অবস্থান ভেক্টর বলে। এই যে ব্যাঙের জন্য অবস্থান ভেক্টরটা তোমাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা। এই যে এটা হলো প্রসঙ্গ কাঠামো, একটা ফ্রেম নিছি আমি, এক্স ওয়াই ফ্রেম, সেটার কোণা, মূল কোণাটাকে বলা হয় মূল বিন্দু, এটাকে মূল বিন্দু 0 0 বলা হয় সংখ্যা রেখায়। এই ফ্রেমের মধ্যে এটা মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে ব্যাঙ যেখানে আছে সেই পর্যন্ত একটা ভেক্টর যদি আঁকি, সেটাই হলো ব্যাঙের অবস্থান ভেক্টর। তার মানে এই যে রেখাটা আঁকছি আমি, সেটা দেখতে পারতেছো তোমরা সবাই, এই কালো রেখাটাই হলো ব্যাঙটার অবস্থান ভেক্টর। এখন ব্যাঙ বলতেছি যে আমি যে এখানে অবস্থান করতেছি ভাই, আমি তো এবার এক্স অক্ষ বরাবর খালি যাই নাই, আর শুধু ওয়াই অক্ষ বরাবরও যাই নাই, আমি এক্স ওয়াই 2 অক্ষ বরাবর নড়াচড়া করছি। এবার আমার যে অবস্থানটা আছে, আমার অবস্থান ভেক্টরটা কেমনে প্রকাশ করবেন আপনি? আমার তো একদিকে সরণ হয় নাই, এক্স অক্ষ বরাবর সরণ হয়েছে, ওয়াই অক্ষ বরাবর সরণ হয়েছে। এবার আপনি কি করবেন? আপনি আই হ্যাট জানেন, জে হ্যাট জানেন, সো এইটার ইউজ করে আমাকে প্রকাশ করেন আমি যেখানে আছি। আমরা ব্যাঙের ইচ্ছা পূরণ করে দিচ্ছি। দেখো, সে আসলে এক্স অক্ষ বরাবর 4 গেছে, তাই 4 এর পাশে আই হ্যাট ইউজ করছি। আর ওয়াই অক্ষ বরাবর 5 গেছে, তাই যে এর পাশে 5 এর পাশে ডানে যে হ্যাট ইউজ করেছি। আর যেহেতু দুইটাই গেছে, তাই আমরা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করে দিই দুইটা ভেক্টরকে। তো এটা একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর, আর এটা একটা ভেক্টর ওয়াই অক্ষ বরাবর। দুইটা ভেক্টর যোগ করলে ওরে পাওয়া যাবে। কথাটা একটু ভালো করে যদি বলি, এখান থেকে আসলে ভেক্টর যোগের কনসেপ্টে আমরা যাইতে পারতাম, কিন্তু যাব না, কারণ ক্লাস শেষ করে দেব। এই দিকে একটা ভেক্টর আর ওই দিকে একটা ভেক্টর, এই দুইটা যোগ করলে, এই দিকে একটা ভেক্টর, ওই দিকে একটা ভেক্টর যোগ করলে এটা পাওয়া যায়। সো আমরা এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যোগ করে একবারে লিখতে পারি যে এইটাই হলো ওর অবস্থান ভেক্টর। সো এইভাবে আমরা ব্যাঙের ইচ্ছা পূরণ করে দিলাম। কিন্তু ব্যাঙের ইচ্ছা পূরণ করা মাত্রই আমাদের যে মৌমাছি বি ছিল, মৌমাছি নাচি নাচি চলে আসছে। সে আইসা বলতেছে আমি এবার এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, 3 অক্ষ বরাবর গেছি। সে বলতেছে আমাদের আইসা যে আমি এক্স অক্ষ বরাবর 4 গেছি, ওয়াই অক্ষ বরাবর 5 গেছি, আর জেড অক্ষ বরাবর 3 গেছি। আমি তো উঠতে পারি, আমি তো ব্যাঙ না, আমি তো লাফালাফি করে যাচ্ছি, দিক ওদিক যাবো, তা যাবো কেন? আমি তো পাখা বিশিষ্ট প্রাণী। আমার যেহেতু পাখনা আছে, আমি উড়ে উড়ে এখানে চলে আসছি। আমাকে কেমনে প্রকাশ করবেন? আমার যে একক ভেক্টর আছে, এই যে এটা, এটাকে কিভাবে লিখবে?
এটা এখন তোমাদের কাছে প্রশ্ন, বলো তো কিভাবে লিখবা বাচ্চারা? কেউ একজন বলো, যারা ভেক্টর নতুন করতেছো তারা বলো, পুরনোরা বইলো না, তোমরা তো পুরনো ভাবি সবই জানো। মাইশা বলো তো কিভাবে লিখতে হবে, ফার্স্ট ইয়ারে আছো তুমি, বলো তো। তাহলে এটা লিখতে হবে হচ্ছে 4i প্লাস 5a প্লাস 3z। জে আই এগুলা বললো না, একদম ঠিক বলেছো তুমি, জে হ্যাট আই হ্যাট কে হ্যাট এভাবে বলবা, ঠিক আছে? এই দেখো তো তোমার সাথে মিলছে না, তোমার স্বপ্নে দেখা লটারির নাম্বারের সাথে মিলছে না মাইশা? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ, আচ্ছা, যদি মিলে থাকে তাহলে আজকের মতো ক্লাস শেষ। তোমরা একজন একজন করে তোমাদের কিছু জিজ্ঞেস করি, ঠিক আছে? আচ্ছা, একজন একজন করে চলে আসো, আমি যাদের ডাকবো তো সে আসবে। আসো তো মিম, আসো তো মিম, অনলাইনে আসো, লাইনে আসো মিম। জি ভাইয়া বলেন। মিম আমাকে বলো তো, পীড়ন কোন ক্যাটাগরির রাশি, কোন ক্যাটাগরির টেন্সর পীড়ন? পীড়ন স্কেলার রাশি। চাপ স্কেলার রাশি, পীড়ন না, লিখে রাখো পীড়ন বা ট্রেস, এটা হলো ম্যাট্রিক্স টাইপের টেন্সর, ম্যাট্রিক্স ক্যাটাগরির রাশি বলতে পারো। এটা এইখানে শিখেছিলাম অনেক আগে, এইখানে এই যে দেখাইছিলাম যে পীড়ন, একটা রাবারকে পীড়া দিলে ভাঁজ করতে চাইলে এটা চতুর্দিক থেকে অনেকগুলো ডাটা লাগে এই এই রাশিটা প্রকাশ করার জন্য, এই যে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয় এটাকে ট্রেস। সো সত্যিকার অর্থে পীড়ন, নর্মালি আমরা যে পীড়নটা পড়ি ওইটা হলো পীড়নের একটা ডাইমেনশন ইউজ করি, যেটা তোমার বইয়ের যেটা এফ বাই এটা লেখা থাকে ওইটা আসলে চাপই পড়ি বলতে পারো। চাপ আর পীড়নের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখানো হয় না, কিন্তু আসলে এই পীড়ন বের করতে গেলে, ফুললি ভালোভাবে বের করতে গেলে তোমার এই ট্রেস ম্যাট্রিক্স লাগে। এটা আসলে ভেক্টর বললেও চলতো, কিন্তু তুমি যেটা বলছো এটা একবারে ভুল, স্কেলার না ওটা। আচ্ছা, এরপরে চলে আসো, আমাকে আরেকজন অ্যান্সার করো। কে আছো? মাইশা আছো? মাইশা পরে আছো, বলো মাইশা, আসো, নিজেকে আনমিউট করো। মাইশা, তোমার জন্য ইজি প্রশ্ন করতেছি, তুমি আমাকে বলো যে একটা গাড়ির এক্স অক্ষ বরাবর চলতেছে 50 মিটার পার সেকেন্ড বেগে, এটার পিছনে একটা গাড়ি চলতেছে 30 মিটার পার সেকেন্ড বেগে। পিছনের গাড়িটাকে, যেহেতু একই দিকে চলতেছে, পিছনের গাড়িটার বেগটাকে সামনের গাড়ির বেগের দিক বরাবর প্রকাশ করার জন্য কি ব্যবহার করবো এবং কিভাবে কি করব, একটু বলো, প্রসেস বলবা, কোনো উত্তর না, প্রসেসটা বলো। এখানে মানে একক ভেক্টর দিয়ে প্রকাশ করতে হবে দিক বোঝানোর জন্য। ওকে, একক ভেক্টর কিভাবে বের করবা প্রথমটার জন্য? তখন হচ্ছে ভেক্টরটা ভাগ মান করলে একক ভেক্টর পাওয়া যায়। ওকে, গুড। এবং ওই একক ভেক্টরটা দিয়ে পিছনের গাড়িটাকে গুণ করে দিতে হবে বেগটাকে, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কেউ একজন আসো, দিশা, দিশা আছো? জি ভাইয়া। দিশা, আমাকে বলো তো ত্রিমাত্রিক বেগ কাকে বলে, ত্রিমাত্রিক গতি কাকে বলে, সেটা একটু বলো। দিশা, তুমি মিউট করে ফেলছো নিজেকে, কথা বলতেছো, শুনতেছি না। জি ভাইয়া, ত্রিমাত্রিক গতি। হ্যাঁ, ত্রিমাত্রিক বেগ কাকে বলে, সরি ত্রিমাত্রিক গতি কাকে বলে, সিম্পলি বলো, খুব সহজ প্রশ্ন। ভাইয়া আমরা যে তিন, কি হ্যাঁ বলো, বলবো? বেশি সাজিয়ে বলতে হবে না, একটু অগোছালো বললে হবে। আমি কিভাবে বলবো এটা? সেটাই তো বলা তো লাগবে, যেটা বোঝো সেটা অন্যকে বলে বোঝাতে না পারলে তুমি নিজেও বোঝো না। ত্রিমাত্রিক গতি কাকে বলে? আচ্ছা, ত্রিমাত্রিক গতির একটা এক্সাম্পল দিতে পারবা? ভাইয়া ত্রিমাত্রিক গতি এক্সাম্পল? হ্যাঁ, ভাইয়া মাত্র বুঝেছেন মৌমাছি উড়ে। হ্যাঁ, মৌমাছি ওড়ে। তো মৌমাছির বেগটাকে বা গতিটাকে ব্যাখ্যা করার জন্য কয়টা মাত্রা লাগতেছে, কয়টা ডাইমেনশন লাগতেছে ভাইয়া বলো তো? তিনটা। তো এইটা দিয়ে সংজ্ঞা আই এখন জেড বলো, কে। এখন সংজ্ঞা বলো।
ভাইয়া সংখ্যা তো সাজিয়ে বলতে পারবো না। সেটাই তো, এখন তুমি ওয়ার্ড পেয়ে গেছো যে 3টা মাত্রা দ্বারা এটার গতিটাকে ব্যাখ্যা করা যায়, তাই এটা গতিটা হলো ত্রিমাত্রিক। শেষ। কথাটা রিপিট করো, আমাকে বলো আবার। আম, ভাইয়া বলো Hello? বলো বলো, রিপিট করো, জাস্ট আমি যা বলেছি সেটাই বলে শোনো আমাকে। তুমি ক্যাচ করেছো কিনা চেক করতেছি। ভাইয়া আরেকবার শোনাও। কোনো কিছুর গতিকে ব্যাখ্যা করার জন্য যদি 3টা মাত্রা দরকার পড়ে, 3টা ডাইমেনশন লাগে, তখন এটাকে 3D মোশন বা ত্রিমাত্রিক গতি বলে। জিনিসটা বুঝলে তুমি বলতে পারবা, শুনে মুখস্থ করলে তো বলতে পারবা না। কিছু গতিকে যদি ব্যাখ্যা করার জন্য 3টি মাত্রার প্রয়োজন হয় তখন তাকে ত্রিমাত্রিক গতি বলে। হাবিব আসো, হাবিব। ঠিক আছে মাইশা, ঠিক বলে, এই দিশা তুমি ঠিক বলেছো, থ্যাংক ইউ। হাবিব আসো তো। জি ভাইয়া। হাবিব, তুমি কি লিখেছিলা যে জিনিসটা হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম এখানে? এটা একটু জি ভাইয়া। তোমাদের সিলেবাসের বাইরে একটা জিনিস দিয়েছিলাম, সেই জিনিসটা কি লিখেছিলা খাতায়? থার্ড অর্ডার টেন্সর, এই 3D টেন্সরটা, এটা আমাদেরকে নেট থেকে দেখে নিতে বলছেন। মানে এটা সিলেবাসের বাইরে, এই বাট জিনিসটাও বলছিলাম, এই যে এই জিনিসটা ক্রিস্টোফেল সিম্বল নট টেন্সর কেন। তারপরে হলো রাইনম্যান কার্ভেচার টেন্সর জিনিসটা কি। এটা 4⁴ মানে 256টা ডেটা লাগে একটা রাশিকে প্রকাশ করতে। কল্পনা করতে পারতেছো তোমরা? তোমরা একটা ভেক্টর যেটা আমাদের দিক আর মান লাগে, শুধু দুইটা, মানে দুইটা জিনিস দিয়ে হয়ে যাচ্ছে, জাস্ট একটা ডাটা শুধু নিতে হচ্ছে দিকের আন্ডারে। আর এটার মধ্যে দিকের আন্ডারে 256টা ডেটা লাগতেছে। কথা বুঝতে পারতেছো? দিক তো আছে প্রত্যেকটার সাথে। জি ভাইয়া। আচ্ছা, আর এখানে একটা ওয়ার্ড লিখছি টেন্সর ক্যালকুলাস। তোমরা মনে করো না যে এগুলা তুমি গুগলে সার্চ দিলে সাথে সাথে পেয়ে যাবা। গুগলে সার্চ দিলে তুমি একটা বনের মধ্যে পৌঁছে যাবা, যেখান থেকে তুমি এই জিনিসগুলোকে বের করতে গেলে তোমার 20 থেকে 27 ঘন্টা পড়াশোনা করা লাগবে এই ছোট্ট পেজের মধ্যে যা যা আছে সেটা বোঝার জন্য। 20 থেকে 27 ঘন্টা? হ্যাঁ, 20 ঘন্টা আসলে হবে না, 27 ঘন্টাই লাগবে। এই রাইনম্যান কার্ভেচার আসবে হলো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি পড়তে গেলে। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি পড়তে গেলে তোমার যে ধরনের টিউটোরিয়াল আছে ইউটিউবে অ্যাভেলেবল, সেগুলা দিয়ে পড়তে মোটামুটি 20 ঘন্টার বেশি টিউটোরিয়াল দেখতে হবে। তারপরে তুমি রাইনম্যান কার্ভেচার কি বলে, ক্রিস্টোফেল সিম্বল কাকে বলে, এই জিনিসগুলো দেখতে পারবা। হেভি লেভেলের ম্যাথমেটিক্স জানার পরে তোমার এখানে পৌঁছাতে হবে। সো দ্যাটস দ্য থিং। যাই হোক, ঠিক আছে, আমি চেষ্টা করেছি। তোমরা ক্লাসে সবকিছু বুঝেছো বাচ্চারা সবাই? কাউকে কি বাদ রেখেছি প্রশ্ন করতে? হাবিব, হ্যাঁ, সবাই প্রশ্ন অ্যান্সার দিয়েছো। সবাই বুঝেছো তো আজকে ক্লাসে যা যা হয়েছে? সবাই নিজেকে আনমিউট করো, রেকর্ডিং জি শেষ করে ভাইয়া। দিচ্ছি। জি